প্রথম দিকে হচ্ছে আমরা আমাদের কোম্পানির একটা ওভারভিউ দিব, দেন হচ্ছে আমাদের যিনি এই কোর্সের ইনস্ট্রাক্টর এবং আপনার গেস্ট স্পিকার স্যার হচ্ছে কোর্স সম্পর্কে বলবেন। এন্ড লাস্ট এন্ড অফ দ্য সেমিনারে আমরা হচ্ছে সবার কোশ্চেন গুলো নিব, মানে ওপেন কোয়ারিজ, তো সেখানে আমরা আপনাদের কোশ্চেন গুলো আনসার করবো। সো সেমিনারের সময় মানে কথা বলার সময় আমরা কোশ্চেন গুলো আপনারা নিজে আমাদের চ্যাট বক্সে জমা করতে পারেন, অথবা হচ্ছে আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। কোশ্চেন আনসার সেশনটা আমাদের শেষে হবে থার্ড পার্টে, তো ওই সময় আমরা কোশ্চেন গুলো কোয়ারিজ গুলোর অ্যান্সার করবো। আর এই আমরা প্রথম দিকে আমাদের এই সেমিনারটা এখন আমরা শুরু করছি আর কি। তো ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ভয়েসটা শুনতে পাচ্ছেন। তো প্রথম দিকে আমি হচ্ছে আমাদের কোম্পানির একটা শর্ট ওভারভিউ দিচ্ছি। এখানে আমরা কোম্পানি অ্যাবাউট হোয়াই সার্ভিস এবং কন্ট্যাক্টটা শেয়ার করবো আপনাদের সাথে। অ্যাবাউট কোম্পানি হচ্ছে আমাদের কোম্পানি ইউএস বেসড কোম্পানি। কোম্পানির নেম হচ্ছে বিবিকেকে গ্লোবাল আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার একজন ডিস্টিংগুইশড স্কলার এবং হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আমাদের সার্ভিস এরিয়ার মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট এবং হচ্ছে ইমিগ্রেশন। রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে হচ্ছে আমরা ইনোভেটিভ ইন্ডাস্ট্রি গুলোর ডিমান্ড অনুযায়ী আমরা সলিউশন দিয়ে থাকি। এখানে আমাদের এক্সপার্ট টিম এবং স্কলাররা সমন্বয়ে কাজ করে। এখানে জব ওপেনিং হয়, আমরা আমাদের ট্রেন এমপ্লয়ীদের এখানে চেষ্টা করি যে অনবোর্ডিং করার। আর পরে হচ্ছে ট্রেনিং এ আমাদের কোর ভ্যান্সের আদার, যেখানে আমরা কন্টেম্পোরারি এবং মার্কেটে প্রফেশনাল যে ট্রেনিং গুলো হাই ডিমান্ডিং এবং কর্পোরেটে হাই ভ্যালু ক্যারি করে সেই প্রযুক্তি বিষয়ক ট্রেনিং গুলোই মূলত আমরা দিয়ে থাকি। তার মধ্যে এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, ডেভেলপমেন্ট, সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এ যে আছে আমাদের এই বিভিন্ন, আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে আরো বিস্তারিত বিভিন্ন সাবজেক্টে দেওয়া আছে। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের জব প্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করি। আমাদের আপওয়ার্ক এজেন্সি আছে, যেখানে আমাদের হচ্ছে এখানে আমাদের কোর্স শেষে আমরা আপওয়ার্ক অনবোর্ডিং করি যারা ফ্রিল্যান্সিং এর জন্য মোটিভেটেড। আমাদের কিছু টপ রেটেড ক্লাস ফ্রিল্যান্সার আছে, তাদের গাইডেন্সে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিভাবে আগ বাড়ানো যায় এবং বিডিং থেকে শুরু করে মানে টোটাল ফ্রিল্যান্সিং প্রক্রিয়াটাতে আপনাদেরকে হেল্প করে এবং আমাদের সাথে টিমে জয়েন করেও কাজ করার সুযোগ থাকে। এক্সপার্টিস টু এক্সপার্টিস ভ্যারি করে। তো এরপরে আমাদের যদি এছাড়া হচ্ছে পার্টনার কোম্পানিগুলোতে আপনার লিঙ্কডইন বা অন্যান্য রিমোট জব যেগুলো আছে সেগুলোতে আমরা হেল্প করি এবং পার্টনার কোম্পানিতে সিভি বা ইন্টারভিউর ব্যবস্থা ইত্যাদি ব্যাপারে আমাদের সাপোর্ট থাকে। এরপরও যদি নতুন দেশে কেউ ক্যারিয়ার করতে চায়, আমাদের হচ্ছে ইমিগ্রেশনে আমাদের যারা হচ্ছে বিশেষ করে একাডেমিক ভাবে যারা এই ধরনের অনেক প্রফেশনাল ট্রেনিং নেওয়ার পরে বা এটার সাথে একাডেমিক কন্টেন্ট থাকে, যারা ইন ফিউচারে বিদেশে যাওয়ার প্ল্যান আছে বা স্কলারশিপে তারা আমাদের ট্রেনিং গুলো নিয়ে থাকে। সেক্ষেত্রে ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি সিলেকশন, সাবজেক্ট চয়েস, এরপরে হচ্ছে ফান্ডিং, টিএসি, জিডিএসি ইত্যাদি বিভিন্ন সেগমেন্টে স্টেজে আমাদের প্রফেসররা বা আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। আর আমাদের যে ভিসা প্রসেসিং এর ফি ওটা হচ্ছে একেবারেই সীমিত, লেজিটিমেট প্রসেসে সামান্য সার্ভিস চার্জ আমরা করি। আর বিভিন্ন রিকমেন্ডেশনের মাধ্যমে জব প্লেসমেন্ট বা অন্য বিষয়ে আমাদের এখানে সাপোর্ট দেওয়া হয়। আমি একটু দ্রুত যাচ্ছি আজকে শেষ করার জন্য। বিবিকেকে গ্লোবাল কন্টাক্ট আমাদের ইউএস অফিস হচ্ছে টেক্সাস ইউএসএ এবং মোহাম্মদপুর অফিস হচ্ছে আমাদের লিমিটেড, যেটা র্যাম 2 অফিসের অপোজিটে রোড 2 নাম্বার রোড 53 নাম্বার হাউস, তৃতীয় তলা। আমি এবার যেটু কোম্পানির প্রেসিডেন্ট সম্পর্কে যদি বলি, স্যার নাম হচ্ছে প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার একজন ডেটা সায়েন্টিস্ট, বিগ ডেটা অ্যাডাপ্টেশনের ডক্টরেট। আমি মিট করছি সবাইকে মিট করে দিলাম। আর যারা একটু নয়েজ হচ্ছে আপনারা একটু খেয়াল রাখেন যে আপনার এটা আনমিউট হয়ে যায় কিনা, সবাই এটা মনোযোগ একটা দিকে আছে। সরি। তো আমাদের স্যার নাম হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার নাম হচ্ছে প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার বিগ ডেটা ডক্টরেট। স্যারের বিগ ডেটা অ্যাডাপ্টেশনের উপর ডক্টর অফ ফিলোসফি। এছাড়া স্যার এমএস করছেন সিস্টেম সায়েন্সে মডেলিং এবং সিমুলেশন এবং রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ এমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। এরপরে স্যার হচ্ছে মূলত ইন্টেলের সাথে আছেন ইন্ডাস্ট্রিতে, 24 ইয়ার্স রানিং সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং হিসেবে। এর পাশাপাশি স্যার যেহেতু আপনার স্কলার, সেই হিসেবে স্যার ইন্ডাস্ট্রি গুলোর পাশাপাশি আপনার
যেমন মাইক্রোসফটকেও সাজেশন দেন বিভিন্ন প্রোডাক্টে। এছাড়া ইউনিভার্সিটি গুলোতে একজন প্রফেসর হিসাবে আছেন স্যার, প্রায় 6টা ইউনিভার্সিটির সাথে অ্যাট দিস মোমেন্ট কানেক্টেড অ্যাজ এ পার্ট টাইম বা একজন প্রফেসর হিসাবে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, রেজিস ইউনিভার্সিটি, রুজভেল্ট ইউনিভার্সিটি, ইলিনয় আরবানা শ্যাম্পেইন ইলিনয়েস, মিসিসিপি মিশরি, এখানে সেন্ট লুইস ইউনিভার্সিটি। তো স্যারের সাথে এই ইউনিভার্সিটি গুলোর সাথে স্যার আছেন। স্যার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে স্যার ট্রিপলি রিভিউয়ার, এরপর অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার, এরপরে স্যার হচ্ছে আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি রিভিউয়ার, এরপরে বিজনেস ইন্টেলিজেন্স রিসার্চ রিভিউয়ার হিসেবে আছেন। এগুলো ভলান্টারিলি স্যার ইনভলভমেন্ট। এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সাথে ভলান্টারিলি কানেক্টেড। আমি সংক্ষেপ করতেছি। এখানে আমাদের কিছু স্টুডেন্ট যারা দেশ বিদেশে জব পেয়েছেন বা হেল্প হয়েছে তাদের কিছু স্ক্রিনশট তারা আমাদের মাঝে মধ্যে মেসেজ পাঠান, সেগুলো আপনাদের মোটিভেশনের জন্য তুলে ধরা। এছাড়া এতক্ষণ আপনার সাথে আমি কথা বললাম খায়রুল ইসলাম। তো আজকে যে সেমিনার, আজকে আমাদের সেমিনারের যিনি মেইন গেস্ট স্পোর্টস ইনস্ট্রাক্টর, স্যার নাম হচ্ছে আবু জাফর স্যার। স্যারকে একটু পরিচয় করাই দিই। স্যার হচ্ছে ডেটা সায়েন্স রিসার্চার, স্যার 33তম বিসিএস ক্যাডার, মিনিস্ট্রি অফ এডুকেশন, পড়ালেখা ঢাকা ইউনিভার্সিটি, মাস্টার্স অনার্স। এরপরে স্যার পিকিং ইউনিভার্সিটি চায়না থেকে আরেকটা মাস্টার্স করেছেন এবং ডেটা সায়েন্স সার্টিফিকেশন নিয়েছেন সিঙ্গাপুর থেকে। এরপরে হচ্ছে আমি আর বাড়াবো না, আমি এখন স্যারকে অনুরোধ করবো যাতে স্যার সেমিনার কন্ট্রিবিউশন করে। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায়? জি পাচ্ছি স্যার। আচ্ছা, আমি শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দ্রুত যেতে হবে কারণ ল্যাপটপেরও চার্জ নাই, বাইরে প্রচন্ড বাতাস, বৃষ্টি, কারেন্ট নেই, এজন্য আমি একটু দ্রুত যাব। এজন্য সবার কাছ থেকে আগেই বিষয়টা বিবেচনা করার অনুরোধ করছি। তা আমার সম্পর্কে খায়রুল ভাই বলছেন, আমি আর বলছি না, আমি সোজা টপিকে চলে যাই। আমরা সবাই অবগত আছি, আমি প্রথমেই বলে নেই আপনাদের সবাইকে স্বাগত আমার এই উপস্থাপনায়, প্রেজেন্টেশনে। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, প্রশ্নটি মনে রাখবেন, হয়তো প্রশ্নটা আনসার হয়ে যেতে পারে, না হলে পরবর্তীতে আমি আনসার করার চেষ্টা করব। আচ্ছা, আমি শুরু করছি। প্রথমেই এই কোর্স করলে আমাদের কি কি আমরা করতে পারবো, ভবিষ্যতে আমাদের অপরচুনিটিস কি। আমরা হয়তো সবাই অবগত আছি যে বর্তমান যুগটা হচ্ছে এআই মেশিন লার্নিং এর যুগ। তো স্বাভাবিকভাবেই আমরা জানি এর সেক্টরগুলো কি কি, যেমন ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, আরো অনেক ধরনের জব রয়েছে। তো আমরা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এ নিয়ে আমরা আজকে সেমিনারটা করছি। তো আমরা যদি এটা শিখি, মেশিন লার্নিং শিখি, ডেটা সায়েন্স শিখি, সেক্ষেত্রে আমরা কি কি অপরচুনিটিজ আমাদের সামনে থাকবে। তার ভিতরে যেমন প্রেডিক্ট করা হয়েছে যে 23 সাল থেকে 27 সালের ভিতরে 24% চাকরির সুযোগ বাড়বে, চাহিদা বাড়বে। এবং আমরা স্বভাবতই জানি যে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্টিস্টদের স্যালারি অনেক বেশি অন্যান্য চাকরিগুলোর তুলনায়, এবং আমরা রিমোট জবগুলো করতে পারি। এক্ষেত্রে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিংটা সবচেয়ে বেশি রিকোয়ার করা হয়, এবং পাইথন লাইব্রেরিগুলো খুবই ওপেন অ্যাক্সেস পাওয়া যায়। তার ভিতরে রয়েছে টেনসরফ্লো, ক্লাস, সাইকিট-লার্ন, প্যান্ডাস, নামপাই, আরো অনেক। তো আইটি সেক্টরে, কনসাল্টিং সেক্টরে এই এমএল ইঞ্জিনিয়ারদের জব বাড়ছে এবং এন্ট্রি লেভেলেও জব বাড়ছে। আমি একটু দ্রুত যাচ্ছি। জব অপরচুনিটিজ এর ক্ষেত্রে আমরা জানি জায়ান্ট কোম্পানিজ গুলো রয়েছে পৃথিবীতে, যেমন অ্যাপল, ডাইভারসেন্স, সাইনার্জিস্টিক আইটি, গ্রামারলি, অনেক ধরনের। আমি একটু দ্রুত যাচ্ছি পাওয়ার শর্টেজের কারণে। তারপরে হচ্ছে আমরা জানি কি কি স্কিল আমাদের লাগে।
এসব জবগুলো করতে, যেমন মেশিন লার্নিংটা মোস্টলি আগে, এআই, মেশিন লার্নিং এআই অংশ, এবং ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর পরবর্তী ডিপ লেভেলে যেটা, সেটাই ডিপ লার্নিং আমরা জানি। তার ভিতরে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এপিআইস, রিএনফোর্সমেন্ট লার্নিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, স্পিচ রিকগনিশন, এগুলো তো রয়েছেই। তারপরে আরেকটু বলতে চাই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা প্রেডিক্ট করেছে যে 40% চাকরি বাড়বে এআই এবং মেশিন লার্নিং স্পেশালিস্টে, এবং ডেটা অ্যানালিস্ট, সায়েন্টিস্ট বা বিগ ডাটা স্পেশালিস্টের ক্ষেত্রে 30 থেকে 35% বাড়বে। ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের ক্ষেত্রে 31% বাড়বে 27 সালের ভিতরে। তো এইভাবে তারা প্রেডিক্ট করেছে যে 2.6 মিলিয়ন নিউ জব তৈরি হবে। তো আমরা সবাই এ সম্পর্কে অবগত আছি বলেই আমি মনে করি যে দিন দিন আমাদের এআই প্রত্যেকটা সেক্টরে ব্যবহৃত হচ্ছে, এবং প্রত্যেকটা সেক্টরই এআই রিলেটেড, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স রিলেটেড জবগুলো বাড়ছে। আমরা যদি হেলথ সেক্টরে দেখি, বিজনেস সেক্টরে দেখি, আইটি সেক্টরে দেখি, কনসাল্টিং সেক্টরে দেখি, প্রত্যেকটা সেক্টরে জব বাড়ছে। যদিও অনেকে বলছে যে এর কারণে অনেক জব চলে যাচ্ছে, জব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, জব থাকবে না। আসলে না, আমাদেরকে নতুন করে শিখতে হবে এবং নিজেদেরকে আপডেট রাখতে হবে। নিশ্চয়ই এআই আমাদের জন্য অনেক জব তৈরি করছে, যতটা না জব হয়তো চলে যাচ্ছে মার্কেট থেকে। তো আমরা কি কি জব করতে পারবো? আমরা ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতে পারি, আমরা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন রিলেটেড কাজ করতে পারি, এএস রিসার্চে কাজ করতে পারি, রোবোটিক্সে, সফটওয়্যারে, প্রোডাক্টে কাজ করতে পারি। তো আমরা এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সটা শিখবো পাইথন দিয়ে, সঙ্গে আমরা এসকিউএল এবং পাওয়ার বিআই শিখবো। তো কেন আমরা পাইথন শিখবো? পাইথন খুব সিম্পলি কোড করা যায়, পাইথন কোডগুলো সিম্পল এবং সহজে বোঝা যায়, এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে, বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্লিকেবল, এবং এটার ইউজার এবং লাইব্রেরিজ গুলো অনেক, কমিউনিটিটা অনেক বড়, যেখানে আমরা ইন্টারেক্ট করে আমরা যে কোনো প্রবলেম সলিউশন করতে পারি, এবং এটা অনেক ক্রস প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। যেমন ওয়েবসাইটে আমরা ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম দিয়ে আমরা রোবোটিক্সে কাজ করতে পারি, আমরা হেলথ সেক্টরে পাইথন ব্যবহার করতে, মোট কথা এআই এর জগতে পাইথনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যার মোটামুটি ক্রস প্ল্যাটফর্মে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আর এটা এটা সাধারণত স্ট্যাটিস্টিক্সে বেশি কাজ করে, কিন্তু পাইথন সব জায়গাতেই কাজ করে, এবং এটার রিসোর্স অনেক বেশি। এই একইভাবে ইন্টিগ্রেট করতে পারি আমরা অনেক জায়গাতে, যে অ্যাবিলিটিসটা এটা অনেক বেশি। স্বাভাবিকভাবে মার্কেটে পাইথন প্রোগ্রামিংটা দিয়ে যেমন গবেষণা করা যায়, তেমনি ডেটা অ্যানালাইসিস করা যায়, ইত্যাদি ইত্যাদি। একটু দ্রুত আগাইতে হবে, কারণ পাওয়ার শর্টেজ আরো বেশি দেখাচ্ছে, দুঃখিত। তো আমরা একটা গ্রাফ দেখি, গ্রাফ দেখলে দেখবো যে কেন পাইথন শিখবো, এটা আরো জোরালো হয়। কারণ আমরা দেখি এই গ্রাফে দেখা যাচ্ছে যে পাইথন প্রোগ্রামিংটা অনেক সামনের দিকে এগুচ্ছে, সব জায়গাতে পাইথন প্রোগ্রামিংটা ব্যবহার করছে, এবং এটা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। অপরদিকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেমন সি প্লাস প্লাস, সি প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, ভিজুয়াল বেসিক, এগুলো কিন্তু নিচের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পাইথন কি গুরুত্ব দেব বেশি। তো এতক্ষণ ধরে যে কথাটা বলছি, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, তো এই আমরা অনেকেই হয়তো জানি, অনেকে ভালো অভিজ্ঞতাও রয়েছে হয়তো। ডেটা সায়েন্স হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেটা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এগুলোর সমন্বয়ে। তো একটু সময় নিচ্ছি, কারেন্ট এসছে। ওকে, বন্ধ। ওকে, ডেটা সায়েন্সটা নিজস্ব যে ডোমেইন, মানে আমি কোন সেক্টরে কাজ করতে চাই, এই জিনিসটা আমাদের জানতে হবে।
নইলে আমরা এআইটা ব্যবহার করতে পারবো না, মেশিন লার্নিংটা ব্যবহার করতে পারবো না, যেটা আমাদের ডোমেন নলেজটাকে খুব গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে এখানে আমি বলতে চাচ্ছি যে এই সাবজেক্টটি হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, যেখানে আমাদের স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, বিজনেস বা ডোমেইন নলেজ গুলো আমাদের জানতে হবে। তো আমাদের এই মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স কোর্সের মোটামুটি একটা লেন্থ ধরেছি 5 মাস, 40টা ক্লাস হবে, উইকলি 2টো, এভাবে 60 ঘন্টা আমাদের ক্লাসে হবে আশা করছি। এবং অবশ্যই আপনারা ক্লাস রেকর্ডিংসটা পাবেন। তো সংক্ষেপে আমি কোর্স আউটলাইনটা এখানে দেয়া আছে। এখানে আমরা পাইথন প্রোগ্রামিং শিখবো, ফাংশনস লাইব্রেরিজ গুলো শিখবো, কিছুটা ম্যাথ শিখবো, স্ট্যাটিস্টিক্স শিখবো, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম গুলো শিখবো আমরা। প্রি প্রসেসিং, যেমন আমি শুনছিলাম এক ভাই বলছিলেন যে প্রি প্রসেসিংটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখা গেল মেশিন লার্নিং মডেল খুবই সিম্পল, আপনি মডেল করে রান করতে পারবেন, কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে আপনার স্যার মিউট হয়ে গেছে ডেটা প্রি প্রসেসিং এ দিতে হবে। এখন আসতেছে, হ্যাঁ মাঝখানে গেছে। আমার কথা শোনা যায়? আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদেরকে অনেক বেশি সময় দিতে হবে, ডাটা রিসিপশন বা ডাটা কালেক্ট থেকে শুরু করে এটা মডেলে চেইন করার আগ পর্যন্ত আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ এখানে যদি আমাদের ভুল হয় তাহলে মডেল কিন্তু ভালো কাজ করবে না। অতএব এখানে গুরুত্ব দিতে হবে বেশি, কারণ আমরা খুব সহজে কিন্তু মডেল রান করতে পারি, খুব সহজে 3 লাইন 4 লাইনের কোডে আমি একটা যেমন লজিস্টিক রিগ্রেশন রান করতে পারি, লিনিয়ার রিগ্রেশন রান করতে পারি, কিন্তু আমাদের বুঝতে হবে প্রি প্রসেসিংটা অনেক ভালো। যাই হোক, আমরা এ সংক্রান্ত ভিজুয়ালাইজ করে দেখব বিভিন্ন ধরনের চার্ট বা ডায়াগ্রাম ইত্যাদির মাধ্যমে, যে আমাদের ডেটাগুলো অ্যানালাইজ করে দেখব। তারপরে মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য আমরা অ্যালগোরিদম গুলো আমরা রান করব, এবং এক্ষেত্রে আমরা এর মানে পারফরমেন্সটা আমরা বুঝতে পারবো। আর একক কোনো অ্যালগোরিদমের পেছনে বলা যাবে না যে এই অ্যালগোরিদমটাই এখানে কাজ করবে ভালো, এটা আসলে বলার সুযোগ নাই। আমাদেরকে রান করে করে দেখতে হবে আমার এখানে কোন অ্যালগোরিদমটা বা মেশিন লার্নিংটা ভালো কাজ করে। মেশিন লার্নিং ভালো কাজ করছে না ডিপ লার্নিং ভালো কাজ করবে, এটা আসলে বলা কঠিন। এগুলো আসলে রান করে করে প্যারামিটার, হাইপার প্যারামিটার এগুলো কম ব্যবহার করে করে আমাদেরকে আমাদের অপটিমাইজেশনটা করতে হবে। তো যাই হোক, আমি কিছুটা ডিটেলস অলরেডি বলে ফেলেছি, তারপরে একটু বলছি। এখানে কন্টেন্ট গুলো ক্লাস ওয়াইজ সাজিয়েছি আমি। পাইথন প্রোগ্রামিং আমি 3টি ক্লাস করতে চাই। এখানে কিছুটা সিনট্যাক্স, ভেরিয়েবলস, কন্ডিশনালস, ইটারেশন এগুলো আমরা শিখব। তারপরে হচ্ছে পাইথন লাইব্রেরিজ এর ভিতরে কতগুলো কিছু লাইব্রেরি সম্পর্কে আমরা ডিপলি শিখব, এবং সেখানে পাইথন ফাংশন কিভাবে এগুলো কল করতে হয়, প্যারামিটারস, আর্গুমেন্টস ইত্যাদি মডিউলস গুলো দেখব। তারপর হচ্ছে ডেটা সায়েন্সের জন্য আমি একটু আগেই বলেছি যে ম্যাথের প্রয়োজন হয়, এখানে কিছুটা মেট্রিক্স জানতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা জানতে হবে, নইলে দেখা গেল যে আমরা মডেলগুলোর পিছনে মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম বা মডেলগুলোর পিছনে যে কি কোন মডেলগুলো কিভাবে কাজ করে এটা একটু কঠিন হয়ে পড়বে। তবে ভয়ের কিছু নেই, এগুলো খুব সিম্পল, সহজভাবেই বোঝা যায়। তারপরে স্ট্যাটিস্টিক্স, হয়তো অনেকেই ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জেনে থাকবেন, তারপরে কিছুটা আলোচনা আমরা করব, যাতে করে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যখন আমরা রান করব বা ট্রেন করব, তখন আমরা যেন এর পেছনের কিভাবে কিভাবে কাজ হয় সেটা যেন জানতে পারি। যদি আমাদের এই জ্ঞানটা না থাকে তাহলে কিন্তু আমরা ভালো করব না। কেন? কারণ আমরা কোনো জায়গায় এরর যদি পাই, হয়তো আমরা এররটা আমরা বুঝতে পারবো না। এই কারণে আমাদেরকে অবশ্যই একটু ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স জানতে হবে। তারপরে আমি বলেছি ডেটা স্ট্রাকচার, যেমন টাপল, তারপরে হচ্ছে ডিকশনারি, সেট, এগুলো আমাদেরকে একটু শিখতে হবে। ইন্ডেক্সিং, লিস্ট, এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে যে আমরা কয়েকটি ডেটা সেটকে একসঙ্গে একটি ডেটা সেট করতে পারি, এগুলো আমাদের শিখতে হবে। ডাটা ফ্রেম কি, অ্যারে কি, এগুলো আমাদের জানতে হবে। প্রি প্রসেসিং এ আমরা ডাটা কালেকশন মেথড, ডাটা ক্লিনিং, যেমন নাল ভ্যালু আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা,
তারপরে আমরা ট্রেন যখন করব তখন তো আর স্ট্রিং গুলা নেবে না, স্ট্রিং গুলা নেবে না। তো তখন আমাদেরকে ডেটাগুলোকে অবশ্যই 1 এবং 0, দ্যাট মিনস নিউমেরিক ভ্যালুতে আমাদেরকে কনভার্ট করতে হবে, যেটা এনকোডিং বলি। তারপরে আউটলেয়ার আছে কিনা, তো ফিচার গুলো পরস্পরের সঙ্গে কিরকম ভাবে সম্পর্কিত, এগুলো আমাদের জানতে হবে, যেটা প্রি প্রসেসিং এর অংশ। তারপরে আমরা এক্ষেত্রে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে পারি, কোরিলেশন দেখতে পারি, স্ট্যাটিস্টিক্যালি আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারি, এবং আমরা তার এই কাজগুলো শেষে আমরা এগুলোকে কয়েকটি ট্রেন, টেস্ট, স্পিল্ট যে অপশনটা রয়েছে, কে ফল্ট, ক্রস ভ্যালিডেশন রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা মডেল ডেটাটাকে ভাগ করে মেশিনকে ট্রেন করব, এবং আমরা পারফরমেন্স চেক করব যে কিরকম পারফরমেন্স দিচ্ছে। এক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজেশনের সুযোগ নিতে পারি। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, পাইথন লাইব্রেরিজ এর ভিতরে অন্যতম, যেগুলো প্রায়ই ব্যবহৃত হয়। এর মাধ্যমে আমরা কোরিলেশন ম্যাট্রিক্স, ডাটা প্লটিং, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি, এটা আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা মেশিন লার্নিং কি, এতক্ষণ যতগুলো কথা বলেছি এগুলো সবই আমাদের প্রয়োজন হচ্ছে মেশিন লার্নিং মডেল রান করার জন্য, এগুলো সবই লাগবে ধাপে ধাপে। আমরা হুট করে যদি চলে যাই মেশিন লার্নিং অ্যালগরিদমে, তাইলে আসলে আমরা যেতে পারি, কিন্তু আসলে আমাদের কাজের কাজ কিছুই হবে না। হয়তো ইউটিউবে 10 মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু রান করা যায় মডেল, কিন্তু তাতে হয়তো বেসিক নলেজ না থাকলে আমরা সামনে এগোতে পারবো না বা বুঝবো না। এই জন্য আমাদের মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড, ওভারভিউ, ক্যাটাগরিজ জানবো, কোথায় আমাদের ক্লাসিফিকেশন কাজ করবে, কোথায় রিগ্রেশন কাজ করবে, কেন এর ভিতরে পার্থক্যটা কি, এগুলো আমাদের শিখতে হবে। তারপরে আমরা পপুলার যে অ্যালগরিদম গুলো রয়েছে, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এলডিএ, সিআরটি, নাইভেস, কে নিয়ারেস্ট নেইবার, কে মিনস, সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলো আমরা এক এক করে আমরা দেখবো, ডিপলি দেখবো। যার কারণে আমি প্রত্যেকটাতেই একটি করে ক্লাস রেখেছি, যাতে আমাদের কোনো জানায় গ্যাপ না থাকে। তারপরে হচ্ছে আমরা এসকিউএল এ আসি। এসকিউএল এ আমরা 2-3টি ক্লাস করব, পাওয়ার বিআইতেও করব। তাতে করে আমাদের এই ক্ষেত্রেও আমাদের জানাশোনা হবে। আমরা জানি এসকিউএলটা কোথায় ব্যবহৃত হয়, যখন আমরা কোয়েরি করতে চাই। আমাদের অনেক ডাটা আছে, স্পেসিফিক কোয়েরি করে আমরা যখন স্পেসিফিক আনসার খুঁজে পেতে চাই, তখনই আমাদের কিন্তু এসকিউএলটা লাগে। আমরা জানি বর্তমানে ক্লাউড কম্পিউটিং এর, আমরা ক্লাউডে কোম্পানিগুলো তারা ডেটা স্টোরেজ রাখে, সেখান থেকে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টকে অনুমতি দেওয়া হয়, সেখান থেকে কোয়েরি করে করে ডেটা নিয়ে নিয়ে অনেক সময় আমাদেরকে এসকিউএলটা ব্যবহার করতে হয়, সেজন্য এই অপশনটাও আছে। এবং উপস্থাপনার ক্ষেত্রে আমরা পাওয়ার বিআইটা কাজে লাগাতে পারি, কারণ উপস্থাপনার ক্ষেত্রে পাওয়ার বিআইটা অসাধারণ একটা অপশন। তো যাই হোক, এরপরে আমরা 4টি প্রজেক্ট রাখবো, মেশিন লার্নিং এর 2টি, এসকিউএল একটি, এবং পাওয়ার বিআই এর একটি প্রজেক্ট রাখবো। মোট 4টি প্রজেক্ট রাখবো। এবং আমরা যাতে সিঙ্গাপুর থেকে আপনারা সার্টিফিকেশন করতে পারেন বা সার্টিফিকেট অর্জন করতে পারেন ইন্টার্নশিপের, তো সেই জন্য হেল্প করা হবে। তো আফটার অল এই হচ্ছে গিয়ে আমার মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স রিলেটেড সংক্ষিপ্ত কন্টেন্ট অ্যানালাইসিস। এরপরও অ্যাডভান্স লেভেলে রয়েছে, সেখানেও এরকমই কোর্সটা, ডেটা সায়েন্স এন্ড ডিপ লার্নিং। সেখানে যেমন এআইটা ভালো করে জানতে হবে, আমাদের ম্যাথ, স্ট্যাটিস্টিক্স আর একটু ডিপার লেভেলে যেতে হবে। তারপরে হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু শিখতে হবে, ডেটা প্রি প্রসেসিংটা আরো বেশি শিখতে হবে, এএনএন, সিএনএন, আরএনএন, টাইম সিরিজ অ্যানালাইসিস, এনএলপি, এগুলো আমরা এখানে অ্যাডভান্স লেভেলে শিখতে পারি। এগুলো আমি দেখাচ্ছি না, আমি একটু এখন যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি প্রজেক্টটা একটু দেখাতে চাই সংক্ষেপে, একটা সিম্পল প্রজেক্ট। আমি প্রজেক্টটা একটু দেখিয়ে দেই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যায় তো? জি। আচ্ছা, এখানে আমি যেটা করেছি, এখানে একটি এনএলপি, আমরা জানি এনএলপি ব্যবহার করে আমরা
মানে এনএলপি তে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে থাকি। অনেকগুলো অপশন রয়েছে এখানে, তার ভিতরে একটি হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এখানে একটি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা হয়েছে যে আমরা জানি কোনো বিষয় সম্পর্কে পজিটিভ নেগেটিভ দুই ধরনের কমেন্ট হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে নাটকের পজিটিভ নেগেটিভ যে কমেন্ট করা হয় সেটা আর কি নিয়েছে। জি, স্ক্রিনে শুধু লোগোটা দেখাচ্ছে, মানে স্ক্রিনে হচ্ছে গিয়ে আপনি যেটা শেয়ার করছেন ওইটা দেখাচ্ছে না, জাস্ট আপনার লোগোটা দেখাচ্ছে স্ক্রিনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ওইখানে রিলোড দিতে হবে, আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আপনার ওই নেটওয়ার্কের ইস্যু হয়তো, একটু যদি রিকানেক্টেড হয়। আচ্ছা, আমি আগাচ্ছি। তো আমি প্রথমেই পজিটিভ নেগেটিভ দুইটা ডাটা সেট এখানে রয়েছে। আমি পজিটিভটা আপলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি প্যান্ডাস নামপাই ম্যাটপ্লটলিব এনএলটিকে, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট লাইব্রেরি, এগুলো ইম্পোর্ট করে নিয়েছি। পরে আমি পজিটিভ ডাটাটা আমি ইম্পোর্ট করেছি। পজিটিভ ডাটার ভিতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কি কি বিষয় রয়েছে। আমি একটু দ্রুত যাচ্ছি। তো এখানে পজিটিভ যেহেতু কমেন্ট গুলো, এগুলোকে আমি একটা পজিটিভ লেভেল দিয়ে নিয়েছি। তো যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট হচ্ছে এক পাশে একটি কলাম আর লেভেল হচ্ছে আরেকটি কলাম। এখানে 8,500 পজিটিভ কমেন্ট রয়েছে এবং দুইটি কলাম রয়েছে। এরপরে আমরা নেগেটিভ কমেন্ট গুলো নিচ্ছি, ডেটা সেটটা নিচ্ছি, সেখানে আমরা নেগেটিভ কলাম ক্রিয়েট করছি, লেভেল দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে নেগেটিভ কমেন্ট আছে আমাদের এখানে, আপনার দেখেছি আমি এখানে, এটা বলা হয়নি, যাই হোক 3,360টি নেগেটিভ কমেন্ট রয়েছে। আমরা টোটাল পাচ্ছি 11,860টি রো, মানে কমেন্ট এবং দুইটি কলাম, একটি হচ্ছে টেক্সট কলাম আর একটি হচ্ছে নেগেটিভ না পজিটিভ। তার ভিতরে আমরা 8,500 পজিটিভ, 3,307 হচ্ছে নেগেটিভ। যাই হোক, আমি সামনে আগাচ্ছি। আমার প্রয়োজনীয় স্টপ ওয়ার্ড সম্পর্কে অনেকে হয়তো জেনে থাকতে পারেন, যেগুলো মূলত খুব একটা মানে অপ্রয়োজনীয় বলা যায়, মানে খুব বেশি ভ্যালু ক্যারি করে না, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয় স্টপ ওয়ার্ডস এর নামে। তো আমি একটু সামনে আগাচ্ছি। স্ক্রিনটা রিলোড দিলে বোধহয় আমরা দেখতে পাবো, কিছু দেখতে পাচ্ছি না আমাকে। আচ্ছা, আমার এখানে তো এটা হচ্ছে কি স্যারের ওই জায়গা থেকে ঠিক আছে, আমাদের যারা ওয়াইফাই ইউজ করতেছি তারা দেখতে পাচ্ছে হয়তো, মানে যাদের মোবাইল নেটওয়ার্কে তাদের অনেক সময় ডিফিকাল্টিস তৈরি হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আমি নিজেও দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজা ভাই যদি একটু রিলোড দেন আপনি। দেখা যাচ্ছে স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় মূলত নতুন করে জয়েন করলে হয়, নতুন করে জয়েন করলে হয়। যারা দেখতে পাচ্ছেন না তারা মানে আউট হয়ে আবার নতুন করে জয়েন করেন, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, আমি তাইলে একটু আবার বলছি। তো যাই হোক, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ডেটা সেট আমরা নিয়েছি, এখানে এনেছি এবং দুটোকে এক করে আমরা একটা সিঙ্গেল ডেটা সেট তৈরি করেছি। প্যান্ডাস ডাটা ফ্রেম, প্যান্ডাস লাইব্রেরি কনক্যাট মেথড কাজে লাগিয়ে সেখানে আমরা দেখলাম সর্বশেষে যে 11,807 রো আছে এবং দুইটি কলাম আছে, এবং কলামের ভিতরে দুই ধরনের টেক্সট আছে, পজিটিভ নেগেটিভ। তো যাই হোক, আমরা এই টেক্সটটাকে তো আমরা সরাসরি মেশিনকে শেখাতে পারবো না, যার কারণে আমরা এটাকে অবশ্যই 1.0 যেটাকে বলি আমরা ভেক্টরাইজ বলা হয় এনএলপির ভাষায় আর কি। তো এটার কয়েকটি উপায় আছে, এখানে আমি টিএফআইডিএফ ভেক্টরাইজার ব্যবহার করছি, করে আমরা এটাকে করে নিয়েছি। মানে হচ্ছে যে স্ট্রিংকে আমরা অ্যারেতে কনভার্ট করে নিয়েছি বা 1.0-তে কনভার্ট করে নিয়েছি। তো যাই হোক, এরপরে আমরা যেটা করেছি এক্স এবং ওয়াই, আমরা জানি যে স্বাধীন যেগুলো যে ফিচার সেগুলোকে আমরা এক্স দ্বারা ডিফাইন করি এবং যেটাকে আমরা প্রেডিক্ট করতে চাই সেটা ওয়াই।
তো আমি সেটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এক্ষেত্রে আমাদের টেক্সট হচ্ছে এক্স, কারণ টেক্সটের উপরে গিয়ে আমাদের কমেন্ট পজিটিভ না নেগেটিভ নির্ধারিত হচ্ছে, এবং ওয়াই হচ্ছে আমাদের কমেন্ট গুলো পজিটিভ না নেগেটিভ। তো আমরা এই ডেটা সেটটাকে আমরা 10 টেস্ট স্পিল্ট দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের 80% ডেটা র্যান্ডমলি, নির্দিষ্ট নেই যে প্রথম 80%, এরকম নির্দিষ্ট নেই, র্যান্ডমলি এটা মেশিন নিজে সেট করে যে কোনগুলো আসবে। তো 80% হচ্ছে ট্রেন, 20% হচ্ছে টেস্ট। এরপরও ট্রেনের ভিতরে একটা ভ্যালিডেশন সেটও অনেকে নেয়, সেটারও প্রসেস রয়েছে, যাই হোক আমরা সেটা এখানে নিচ্ছি না। তো আমাদের এক্স ট্রেনে এবং ওয়াই ট্রেনে আমরা রিকোয়ার্ড মডেলগুলো নিয়ে নিয়েছি, মাল্টিনোমিয়াল, নাইভ বায়াস, প্যাসিভ অ্যাগ্রেসিভ ক্লাসিফায়ার, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এই কয়েকটি মডেল আমরা নিচ্ছি। তারপরে আমরা যেমন মাল্টিনোমিয়াল নাইভ বায়াসে আমরা মডেলটা ফিট করেছি, ট্রেন করিয়ে ফিট করেছি এবং প্রেডিক্ট করার চেষ্টা করছি। প্রেডিক্ট করলে আমরা যেটা একুরেসি পাচ্ছি সেটা হচ্ছে যে 88% একুরেসি পাচ্ছি। মানে হচ্ছে যে আমাদের মডেল বা আমাদের মেশিনকে আমরা যেভাবে ট্রেন করেছি যে ডাটা দিয়ে, এই ডাটা থেকে সে 88% সঠিক উত্তর দিতে পারছে। এরপরে আমাদের প্যাসিভ অ্যাগ্রেসিভ ক্লাসিফায়ারে 92% একুরেসি দিচ্ছে। মডেল 3 যেটা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করে করছি, এটাকে আমরা মডেল 3 বলছি, এটা 93% একুরেসি দিচ্ছে। তারপরে মডেল 4 যেটা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এটা দিচ্ছে 93.3% বা 93.5% বলতে পারি আমরা। তারপর আমরা ম্যাট্রিক্স গুলো দেখছি, আমরা ভিজুয়ালাইজ করে এগুলো দেখতে পারি। তো আমরা শেষের দিকে এসে আমরা দেখলাম যে আমাদের মডেলগুলো কোনোটি 88%, কোনোটি 93, 91, 94 এর কাছাকাছি এরকম একুরেসি দিচ্ছে। তো আমরা একটা ফাংশন ডিফাইন করে নিলাম, যার মাধ্যমে আমরা নতুন একটা কমেন্ট দিয়েছি যে একটি হৃদয়স্পর্শী গল্প, শক্তিশালী অভিনয়ের সমৃদ্ধ অসাধারণ নাটক, একটা কমেন্ট দিয়ে আমরা দেখতে চাই যে আসলে আমাদের মডেল এই কমেন্টটা কি পজিটিভ বলছে না নেগেটিভ বলছে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো মডেল হচ্ছে মডেল 4, যেটা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার মডেলটা আমরা ব্যবহার করেছিলাম, যেটাকে আমরা মডেল 4 বলছি। সেটা ব্যবহার করে দেখছি যে এই কমেন্টটিকে পজিটিভ বলছে। তারপরে আমরা যদি বলি আরেকটি কমেন্ট নিলাম যে একদম ভালো, এটাও পজিটিভ দিচ্ছে। একদম ফালতু নাটক, এটা নেগেটিভ দিচ্ছে। একদম নাটক না, নেগেটিভ দিচ্ছে। তো এভাবে আমরা নতুন করে কমেন্ট এনে আমরা মডেলের ক্ষেত্রে এটা ব্যবহার করতে। আমরা যদি এই মডেল 4 ব্যবহার না করে আমরা যদি মডেল 2 ব্যবহার করি, দেখি তাতে কি হয়। সেম আউটপুট দিচ্ছে। আমরা যদি প্রথম মডেলটা যেটাতে অ্যাকুরেসি কম ছিল সেটা ব্যবহার করে দেখি, তাইলে আমরা একই আমরা শেষেরটার ক্ষেত্রে অ্যানোমালি পাচ্ছি যে একদম নাটক না, এটা কিন্তু পজিটিভ বলছে মডেল 1। তাইলে দেখা গেল যে মডেল 2 এবং 4 এমনকি 3টা ব্যবহার করে দেখি আমরা, সরি, হ্যাঁ মডেল 3ও নেগেটিভ বলছে, কিন্তু আমাদের মডেল 1 একদম নাটক না এই কথাটা কিন্তু মডেল 1 পজিটিভ বলছে, আর বাকি 3টি নেগেটিভ বলছে। এখানে হচ্ছে যে মডেল কত সঠিকভাবে আমাদেরকে প্রেডিক্ট করতে পারছে, অ্যাকুরেসি দিচ্ছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটাই আসলে প্রত্যেকটি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলোর মাধ্যমে চেষ্টা করা হয় কত ভালো প্রেডিকশনটা আমরা বা অ্যাকুরেসিটা আনতে পারি। সেক্ষেত্রে আমাদের লস ফাংশন রয়েছে, সেটাকে গুরুত্ব দিতে হবে। আবার ওভারফিটিং, আবার আন্ডার ফিটিং এর মতো বিষয়গুলো রয়েছে যেগুলো ডিপ লার্নিং এ বেশি ব্যবহৃত হয় বা দেখা হয়। তারপরে পারফরমেন্স ম্যাট্রিক্স, এগুলো দেখে আমাদেরকে এগুলো মোটামুটি দেখে আমাদেরকে বিভিন্ন ধরনের কার্ভ রয়েছে, সেগুলো হিসেব করে আমাদেরকে আসলে যত বেশি একুরেসি আনা যায় সেটাই হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলোর চেষ্টা করা হয়। তো আপাতত এতটুকুই আমার পক্ষ থেকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। একটু যে কোর্স এনরোলমেন্টের প্রসেসটা একটু বলে নেওয়া দরকার।
আমরা একটু জি, আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা থ্যাংক ইউ স্যার, স্যার প্রেজেন্টেশন দিলেন এবং হচ্ছে মেশিন লার্নিং সম্পর্কে বা ডেটা সায়েন্স সম্পর্কে আপনাদেরকে একটা ইন ডিটেল আইডিয়া দিলেন সুন্দরভাবে, এবং ডিটেইলি আপনাদের কোর্স মডিউলটাও দেখায় দেওয়া হলো। আসলে এইভাবে স্পষ্টত ভাবে অনেক জায়গায় দেখায় না যে ভাই কমপ্লেক্স গুলো। So, আমরা কি পড়াবো, স্যার কি দিবেন আপনাদেরকে, এভরিথিং ট্রান্সপারেন্ট। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আমি স্যার সেন্টিমেন্ট অ্যানালাইসিস আপনাদেরকে দেখালেন একটা ডেমো। তো এই পর্যায়ে আমি আসলে আপনারা যারা এই কোর্সটা এনরোল করবেন, যদি এটা 5 মান্থসের কোর্স, সেই প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে একটু কথা বলবো। আমি চ্যাট বক্সে একটা গুগল ফর্ম দিয়েছি। আপনারা যদি গুগল ফর্মটা পূরণ করেন তাহলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো কোর্স সংক্রান্ত রেজিস্ট্রেশন প্রসেস বা অন্য আরো যদি কোয়ারিজ থাকে সেগুলো অ্যান্সার করার ক্ষেত্রে। তো আপনারা যারা ডিটেল কোয়ারি অনেক বেশি, মানে আরো অনেক বেশি কিছু জানতে চান, তো সেই ক্ষেত্রেও ফর্মটা পূরণ করতে পারেন। আর যারা কোর্স রেজিস্ট্রেশন করবেন, মোটিভেশন আছে, তাদের জন্য গুগল ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন, চ্যাট বক্সে দেওয়া আছে। এখন আমি একটু কোর্স এনরোলমেন্ট ফিস এবং অন্যান্য বিষয় নিয়ে একটু দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। যেভাবে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো আমাদের ডেটা সায়েন্স কোর্সটি হচ্ছে মূলত এটা 5 মান্থসের কোর্স হবে। এটা ফার্স্ট 5 মান্থস লাগবে আমাদের। আমাদের এটা শুরু হওয়ার 25 থেকে 30 সেপ্টেম্বরের দিকে আমরা ডেটা সায়েন্স কোর্সটা লঞ্চিং হবে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 20,500 টাকা, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং অন্যান্য সেমিনারে যারা আপনারা অ্যাটেন্ড করছেন, এটা যদি আপনারা 18 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে 14,000 টাকা পড়বে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন ফি যদি আপনি 18 তারিখের মধ্যে 3,000 টাকা পে করেন, সেই ক্ষেত্রে আমরা এটাকে কনফার্মেশন নিয়ে নিব যে আপনি আমাদের স্টুডেন্ট হচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসিং হবে 14,000 টাকা, এবং বাকি অ্যামাউন্ট আপনাকে 2 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে। কোর্স শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা ইনস্টলমেন্ট দিতে হবে 3,000, এন্ড দেন মান্থ এন্ডে আরেকটা, তারপর মান্থ এন্ডে আরেকটা, এভাবে যাবে। আর যদি কেউ ফুল পে করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা টোটাল কোর্স ফি। এটা আমাদের 5 মাসের কোর্স, কম্প্যাক্ট ডেটা সায়েন্স 5 মান্থস লং কম্প্রিহেনসিভ একটা কোর্স হবে, যেখানে আপনারা ট্রুলি কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 12,000 টাকা হবে কোর্স ফি। আমাদের পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ, নগদ, রকেট, যা এগুলো, এবং ব্যাংক পেমেন্টও পসিবল। তো আপনাদের যেটাতে কনভেনিয়েন্ট আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ইনফরমেশন। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী পেমেন্টের জন্য। আর আমাদের এই কোর্সের পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং অনবোর্ডিং করার জন্য, আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চান আমাদের টিমে থেকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, যারা টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আছে তাদের সাথে থেকে আপনি ফ্রিল্যান্সিংটা শিখে বিডিং করা, প্রোফাইল ক্রিয়েশন, আপনার রেজুমে বিল্ডিং, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার বায়ার কানেকশন, বায়ার সাথে বিডিং করা, এভরিথিং আপনাকে শিখিয়ে শিখিয়ে আমাদের কোম্পানির টিম মেম্বার হিসেবেও কাজ করার সুযোগ থাকবে। তো এইভাবে আমাদের একটা প্রক্রিয়া মেনটেন করে আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ অনবোর্ডিং করানো হবে, যাদের ফ্রিল্যান্সিং মোটিভেশন আছে বা রিমোট জবের ইচ্ছা আছে। তো এটা হচ্ছে আমাদের কোর্স শেষে আফটার কোর্স সার্ভিস আপনাদের সাথে থাকবে, আমাদের কমিউনিটির সাথে কানেক্টেড থাকবেন। আপনি যেখানে যেখানে আটকে যাবেন আপনাদের এখান থেকে সাপোর্ট পাবেন। তো এটা হচ্ছে আমাদের কোর্স এনরোলমেন্ট এবং হচ্ছে আফটার কোর্স সার্ভিস নিয়ে আমরা কথা বললাম। আপনারা আমাদের এই কোর্স এনরোলমেন্টের ইনফো যেটা, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং যে গুগল ফর্মটা দিলাম আপনাদেরকে চ্যাট বক্সে, আগ্রহীরা কাইন্ডলি আপনারা এটা ফিল আপ করবেন, যাতে আপনাদের সাথে আমরা কানেক্টেড হতে পারি। কারো যদি ফর্ম ওপেন করতে কষ্ট হয় আমাদেরকে বলতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই ক্লাস শিডিউলটা জানি কখন কখন বলছিলেন? এটা হচ্ছে রাত 9টায় হবে, সপ্তাহে উইকলি 2 ডেজ। কি কি বারে থেকে? এটা ফ্রাইডে এন্ড স্যাটারডে যে কোনো একটা দিন আপনারা নিতে পারবেন, এবং অন্য ডে হচ্ছে মানে আমরা কনসিকিউটিভ ফ্রাইডে স্যাটারডে দিচ্ছি না, আমাদের পসিবল। সেক্ষেত্রে একটু ঝামেলা হয় যে আপনার প্রিপারেশন নিতে, আপনি একটা ক্লাস করার পরে একটু দেখলেন, নিজে নিজে ঘাটাঘাটি করলেন। তো আমরা ফ্রাইডে, মানডে অথবা স্যাটারডে, টিউসডে এইভাবে যাবে। আপনার যারা কোর্স এনরোলমেন্ট করবে তাদের সাথে মানে তাদের প্রিফারেন্স অনুযায়ী ডে গুলো ফিক্স করে দেওয়া হবে। ভাই কোর্স কি সম্পূর্ণ অনলাইন? হ্যাঁ, সম্পূর্ণ অনলাইন।
পেমেন্ট সংক্রান্ত যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমি আবারও বলতে পারি, আপনারা 14 তারিখের মধ্যে 18 তারিখের মধ্যে 3000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনারা 14,000 টাকা হবে টোটাল কোর্স ফি যদি ইনস্টলমেন্টে যান। আদারওয়াইজ আপনাদেরকে ফুল পেমেন্ট করলে 12,000। আপনার কনফার্মেশন হচ্ছে 18 তারিখের মধ্যে 3000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি আহমেদ ভাই, কোশ্চেন জি, আনসার গতকালকে ওই কোর্সটাতে এনরোলমেন্টের জন্য কেউ ফোন দেয়নি আমাকে। আপনি কি যে আমাকে চ্যাট বক্সে যে একটু আগে সিভি পাঠালেন আহমেদ ভাই, জি 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 আপনি ওই কোর্স সাইবার সিকিউরিটি এনরোল করবেন? জি। আচ্ছা ঠিক আছে, ওটা আপনাকে কালকে ফোন দিবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আপনার ফোন নাম্বারের শেষে কি ফোন নাম্বার শেষে 72 না আহমেদ ভাই? না, 402। আচ্ছা ঠিক আছে। ডেটা সায়েন্স গ্রুপে যারা যুক্ত আছেন তাদের গ্রুপের ইয়েটাও দিয়ে দিলাম। যারা গ্রুপের নাই আমি গ্রুপের লিংকটাও এখানে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপের। আপনারা চাইলে ডেটা সায়েন্সের আমাদের নতুন আরেকটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন। আমরা এখন কোশ্চেন আনসার যেতে পারি মনে হয়। ওকে, হ্যালো স্যার, কোর্স কারিকুলামটা কিভাবে দেখবো? কোর্স কারিকুলামটা আমরা অলরেডি দেখানো হয়েছে, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যেতে পারে কোর্স মডিউলটা। আপনি পুরো সেমিনারটা কি ছিলেন হাসান ভাই? হাসান ভাই কথা বলতেছিলেন না? হ্যাঁ জি 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 বলুন। না, বলতেছিলাম আপনি কি যে পুরো সেমিনারটা দেখছিলেন? আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মডিউল পাঠিয়ে দিতে পারি, কোর্স মডিউল। না, আমি দেখুন আমার এখানে ওয়েদারটা খারাপ ছিল বলে আমি পুরো এটা দেখতে পারিনি, জয়েন করতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে রেকর্ডিংও পাঠিয়ে দিব না পুরো সেমিনারের, আর সাথে মডিউলটাও পাঠিয়ে দিব। মডিউলটা সেমিনারে দেখানো হয়েছে ভেঙে ভেঙে। আচ্ছা ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, মেশিন লার্নিংটা দেখতে পাচ্ছি, ডিপ লার্নিংটা ওই সময়টা মিস করে গেছিলাম। আচ্ছা, ডিপ লার্নিংটা এই কোর্সের মধ্যে না, ডিপ লার্নিংটা তাহলে আলাদা একটা কোর্স, এটা পরবর্তী ভার্সন। আপনারা যারা এইটাতে যদি আপনারা যাদের এইটাতে ওকে আছে, মানে আপনারা এই মেশিন লার্নিং পর্যন্ত যাদের ওকে আছে বা এই জিনিসগুলো জানা আছে, তারা ডিপ লার্নিং এ এনরোল করতে পারবেন। আর এর আগে আপনারা হচ্ছে যে এই সেগমেন্টটা শেষ করতে 5 মাস। ডিপ লার্নিং ওটা 4 মান্থস এর আলাদা কোর্স। হ্যালো। জি রেজাউল ভাই। জি, কোর্স কারিকুলামটা পিডিএফ আকারে দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, দিয়ে দিব রেজাউল ভাই। আপনি ওই যে আমাদের ফর্মটা ফিল আপ করে রাখলে আমি নাম্বারে আমাদের একটু চলে আসবে, ওই হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। বক্সে লিখে দিয়ে যে আমি মডিউলটা চাচ্ছি। ওকে, তাহলে স্যার আমরা মনে হয় কোয়ারির আনসার করতে পারি যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেনস থাকে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সাধারণ যারা আছে, সাধারণ শিক্ষার্থীরা কি এটা শিখতে পারে ডেটা সায়েন্স? অবশ্যই, ডেটা সায়েন্স সবার জন্য, এবং ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন ফিল্ড হচ্ছে অল সাবজেক্টস, মানে এখানে মানে সকলের জন্য ডেটা সায়েন্স আসলে বর্তমান যে শিফটিং, টেকনোলজির যে শিফটিং, সেই ক্ষেত্রে ডেটা সায়েন্সের ইউজেস যেমন সব জায়গায়। আপনি যদি বাংলাতেও ভালো থাকেন, যেটা আমরা দেখালাম সেন্টিমেন্ট অ্যানালাইসিস,
আপনি বাংলাতেও ডেটা সায়েন্সটাকে ইউজ করতে পারবেন। আর ডেটা সায়েন্স হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি, একটা স্যার বলছে যে মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেখানে বিজনেস আছে, সায়েন্স আছে, আইসিটি আছে, কম্পিউটার সায়েন্স আছে, এভরিথিং এর সমন্বয়। এবং এটা শেখার ক্ষেত্রে আপনার কোনো, আমাদের এই কোর্স শেখার ক্ষেত্রে আপনাদের কোনো প্রি রিকুইজিট লাগতেছে না, ভালো একটা কম্পিউটার এবং হচ্ছে প্রতিদিন আপনার ক্লাসে যেই শিডিউল সেগুলো ফলো করা। আর ম্যাথস এখানে যেটা লাগবে, এলিমেন্টারি লেভেলের ম্যাথটা লাগবে, যাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তাদের জন্য সুবিধা হবে, কারণ স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথ দেখানো হবে, স্কেলার ভেক্টর এগুলো থাকবে, কিছু ম্যাট্রিক্স থাকবে। তো ওইটা এখানে করায় নেওয়া হবে, যদিও যদি কাদের আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে যে খুব কঠিন কোনো ম্যাথ এখানে লাগবে না, সিম্পল ক্যালকুলেশনটা একটু জানলেই হবে। আর স্ট্যাটিস্টিক্স যে যতটুকু লাগবে এটা খুব কঠিন না। তো আর এআইটা বা মেশিন লার্নিংটা তো মোটামুটি অল সেক্টরে এখন ব্যবহার হচ্ছে, দিন দিন ব্যবহার বাড়ছে। অতএব আপনি যদি আগ্রহী থাকেন, আগ্রহটা এবং সামনে এগোনোর যে মন মানসিকতাটা এতটুকু থাকলেই যে কেউ এই ফিল্ডে এগোতে পারে এবং ভালো করতে পারে। এবং আরেকটা চমৎকার তথ্য দেই, সেটা ডেটা সায়েন্স একটু অত কঠিন লাগবে না আশা করি। কারণ হচ্ছে কি, যেমন আমরা জানি বর্তমানে ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং এটার কিন্তু খুব কম্পিটিশন এই মুহূর্তে এবং পেমেন্টও কম। আর একজন ডেটা সায়েন্টিস্টের পেমেন্ট কিন্তু হিউজ। আপনারা যারা আপওয়ার্ক রিলেটেড আছেন বা যাদের এ বিষয়ে অবগত আছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন যে ডেটা সায়েন্টিস্টদের, বিজনেস অ্যানালিস্টদের কত ডিমান্ড। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে ডিমান্ড। আচ্ছা আমি একটু স্যার কথা বলছি, সেটা হচ্ছে দেশে এটার কেমন চাহিদা, বিদেশে এটার কেমন চাহিদা, বিশেষ করে ইউএসএ তে। এটা বিদেশের চাহিদার সাথে খাপ খাওয়ানোর জন্যই আসলে দেশে এটা আসে। আমরা সবকিছু ইউএসএ থেকে বা ওই দিকে থেকে পশ্চিম থেকে আসে, আস্তে আস্তে আমাদের দেশে, সরি স্যার আমি একটু বলে ফেললাম, আস্তে আস্তে আমাদের দেশে আসে। এইটা ডেটা সায়েন্স অলরেডি সবকিছুই গ্র্যাব করে নিচ্ছে এবং বাংলাদেশেও এই ডেটা সায়েন্স, আপনি এখন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা তারা যে টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে, তাদের হ্যাকিং এর ঠেকাতে চাচ্ছে, তাদের ডাটাবেজের জন্য কাজ করতে চাচ্ছে, এমনি সবই হচ্ছে ডেটা সায়েন্সের পার্ট। ডেটা সায়েন্স ছাড়ার কোনো বিকল্প নাই। এটা আপনি মানে ইন জেনারেল ভাবে মানে আপনি বলতে পারেন যে উইদাউট ডেটা আপনি নেক্সট ওয়ার্ল্ড নো মোর, মানে আপনার নেক্সট ওয়ার্ল্ডটাই লিখছে ডেটা ড্রাইভেন ওয়ার্ল্ড, আপনার সবকিছুই ডেটার উপরে যাবে। এবং এই জন্য ডেটা সায়েন্স এত গ্রোয়িং। এবং ডেটা সায়েন্স থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, মাল্টিপল ক্যারিয়ার আছে, মানে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারবেন। ডেটা সায়েন্সের চাহিদার মানে কোনো বিকল্পই নাই বলতে গেলে। আমি যতদূর জানি, হ্যালো আমি একটু কথা বলছিলাম, মানে উনি যেহেতু প্রশ্নটা করলো তো ইউএস এর ব্যাপারে, তা আমি যতদূর জানি যে হচ্ছে ডেটা সায়েন্সটা মূলত হচ্ছে যে ইউএস এর যদি মার্কেট উনি চিন্তা করে, ইউএসএ তে এআই, ডেটা সায়েন্স আর হচ্ছে সাইবার সিকিউরিটি এই বিষয়গুলা মানে প্রচুর ডিমান্ড। মানে এখন যদি ইঞ্জিনিয়ারিং এর, যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যে মানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে জব বা সবচেয়ে বেশি জব নতুন করে ক্রিয়েট হচ্ছে, সেটা সম্পূর্ণটাই এআই, ডেটা সায়েন্স আর হচ্ছে সাইবার সিকিউরিটি। যতদিন এইটা থাকবে ততদিন সাইবার সিকিউরিটিও দেওয়া লাগবে। এই জন্য তিনটার যে কোনোটাই যদি উনি শিখে, ওনার ইউএসএ তে ভবিষ্যৎ উজ্জ্বল। এখান থেকে যদি উনি শিখে বেসিক জানে থাকে, ইউএসএ তে উনি ইচ্ছা করলে বড় বড় ইউনিভার্সিটিতেও শর্ট কোর্স করা যায়। অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলেন, ক্যালিফোর্নিয়াতে বলেন, নিউ ইয়র্কে বলেন বা ইয়াল ইউনিভার্সিটি, সবগুলাতেই কিন্তু শর্ট কোর্স করায় ওরাও। শর্ট কোর্স বলতে কি ডিপ্লোমা কোর্স। যদি উনি একটা লেভেলে যেয়ে থাকে, নতুন করে ওই সেক্টরে যেতে চায়, আর কিছু আছে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে সে হয়তো স্কলারশিপ নিয়ে চলে গেল, সেটা বিষয়টা আলাদা। আর যারা অনার্স মাস্টার্স করছে অথবা যদি ইন্টারমিডিয়েটও পাস থাকে, সে যদি শর্ট টাইমে ক্যারিয়ার করতে চায়, তার জন্য দেশে যদি সে এটা জানে যায়, তাহলে ওইখানে ইয়েল ইউনিভার্সিটিতেও সে যদি ভর্তি হয় একটা ডিপ্লোমা কোর্সের, যে 1 বছরের বা 10 মাসের একটা কোর্সে এআই এর উপরে অথবা ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স ছাড়া কোনো কোম্পানি চলবে না, আমাদের ডেটা সায়েন্সের ইউএসএ কোর্স কোম্পানি ডেটা সায়েন্স ছাড়া কোম্পানি চালানোই যাবে না। কারণ কি জন্য? গত বছরে এই কোম্পানি প্রফিট কত, গত বছরে এই মাসে সেল কত, এই বছরে আমরা সেল বেশি করলাম না কম করলাম, ডেটা ছাড়া, ডেটা ভিত্তিক ছাড়া ওনারা কোনো হিসাবেই করতে পারে না। সম্পূর্ণ টাকা পয়সা, কোম্পানির গ্রোথ, নেগেটিভ গ্রোথ, পজিটিভ গ্রোথ সবকিছুই ডেটা সায়েন্স।
ডেটা সায়েন্সের আমি এটা জহুরুল হক ভাইকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে জি। যে আমরা জানি বর্তমানে এক হচ্ছে ডেটা ক্লাউডে থাকে, দুই হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এটা করতে পারি। আর যেটা সবচেয়ে বেশি চাহিদা বাড়াচ্ছে উন্নত বিশ্বে, আমেরিকা, কানাডা বা ইউরোপে, সেটা হচ্ছে যে ওখানে একজন এমপ্লয়িকে নিয়োগ দিতে হলে তার একটা ডেস্ক দিতে হয়, তার ইন্স্যুরেন্স করতে হয়, স্যালারি হাই দিতে হয়, অথচ ওই একই কাজ রিমোটলি অনেক কম ডলার খরচ করে করিয়ে নিতে পারে। যার কারণেই কিন্তু বর্তমানে এই হাইব্রিড জব বা রিমোট জবগুলো বাড়ছে, যেটা আমরা সহজেই এই এআই ডেটা সায়েন্স শেখার মাধ্যমে, স্কিল শো করার মাধ্যমে, এক্সপার্টাইজ অর্জন করার মাধ্যমে আমরা করতে পারি। আর বর্তমান পৃথিবীতে ডিগ্রির চেয়ে বেশি স্কিলটাকে দেখা হয়, কে কোন জায়গা থেকে পাশ করলো তার চেয়েও বড় যেটা সামনে আসে সেটা হচ্ছে দক্ষতা। অ্যাবসলিউটলি রাইট। আমি তাহলে আরেকটা উদাহরণ দেই। রিসেন্টলি চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছিল একটা ছেলে, তো চেন্নাই থেকে যাকে ওকে হায়ার করা হয় তখন কিন্তু ওই ছেলেটা ওই ইয়ারে ফেল করে, ইঞ্জিনিয়ারিং এ ওই ইয়ারে ফেল করে, বাট ওকেই কিন্তু হায়ার করে ইউনিভার্সিটি থেকে, একজন হায়ার করছে তাকে। কি জন্য? ওখানকার টিচার বলছে যে এই ছেলেটা এই বিষয়ে এক্সপার্ট বেশি আমার এখানকার, কিন্তু বাট সে কিন্তু ফেল করা ছাত্র, তাকেই গুগল নিয়ে গেছে। জি জি জি। মানে আপনি যদি আপনার সাবজেক্টে ফেলও করেন তাও সমস্যা নাই, কিন্তু আপনার একটা সাইড যদি ভালো থাকে আপনাকে হান করবেই। মানে আর ইউএসএ বিশেষ করে দেখে যে জিনিসটা ওরা বেশি দেখে হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, আপনার দক্ষতা এবং অ্যাচিভমেন্ট। মানে আপনিও অনার্স পাস, আমিও অনার্স পাস, আপনি মাস্টার্স পাস করছেন, আমিও মাস্টার্স করছি, আপনি সায়েন্সে করছেন, আমিও করছি, আপনার সাবজেক্ট বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, আপনার সাবজেক্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আমারও অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আপনি ফার্স্ট ক্লাস, আমিও ফার্স্ট ক্লাস। বাট দুইজনেই যখন বড় কোম্পানিতে বা ইউএস এর মতো জায়গায় যখন একটা কোম্পানিতে আপনি ভাইবা দিতে যাবো আমরা দুইজনে, তখন কিন্তু এইটার বাইরে দেখার চেষ্টা করবে যে আপনার ছাড়াও আর কি স্কিল আছে যেটা ওনার মাঝে নাই। আপনি যদি শো করেন যে আমার মেট্রিকে আমি স্টার মার্ক, আমি ইন্টারমিডিয়েটে আমি বোর্ড স্ট্যান্ড করা ছাত্র, সব কিছু আছে, কিন্তু বাট আপনাকে তখন দেখবে আউট আপনার এর ছাড়া অ্যাচিভমেন্ট কি আছে, এছাড়া আপনার দক্ষতা আর কি আছে। যদি আপনার আরেকটা দক্ষতা থাকে যে আমি এআই এর উপরে ভালো কাজ জানি, ওকে, তাহলে তাকেই তখন নেওয়া হবে, এবং ওকেও যদি নেওয়া হয় তার চেয়ে কি স্যালারি বেশি দিবে। আচ্ছা, জহুরুল ভাই, থ্যাংক ইউ। বর্তমানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিলটাই খুব গুরুত্বপূর্ণ। কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলাম, হ্যালো, আরো কিছু কোয়ারিজ আছে। হ্যালো, হ্যাঁ জি প্লিজ। জি আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি জি প্লিজ জহুরুল ভাই। আচ্ছা, আপনি যে একটা ডেমো দেখাচ্ছে কিছুক্ষণ আগে দেখাইলেন, সেখানে যে ডাটা সেটটা নিয়ে আপনি ডেমোটা দেখাইছেন, সেটা তো একটা মেবি কালেক্টেড ডাটা, রাইট? জি 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 জি। তো আমি ওই একজন ইউজার, বিজনেস ইউজার, সে কিন্তু এত কিছু লাইব্রেরি বা কোড এক্সিকিউশন করে দেখবে না, সে শুধু তার ডিজাইন বোর্ডে তার ডাটাটা দেখবে, এবং তার বিজনেস ডাটা কিন্তু মাল্টিপল সোর্সে স্টোরেজ আছে। তো ওই মাল্টিপল সোর্সের ডাটাটা আমার এখানে মেশিন লার্নিং প্রসেসিং করে অটোমেটিক ডিসপ্লে হবে। এই জিনিসটা কি আপনারা দেখাবেন? লাইভ ডাটা আমার মাল্টিপল সোর্স থেকে আসবে, মেশিন লার্নিং এ প্রসেস হয়ে আমি ড্যাশবোর্ডে দেখাবো, আমি এমডি কে দেখাবো, চেয়ারম্যান কে দেখাবো, বা এনিহাউ এরকম প্রসেস বা প্রজেক্ট কি আপনারা দেখাবেন? আচ্ছা, আমি একটু বলি আপনাকে। প্রথমত হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ডাটাটা আপনার স্টোরেজ করা হয়, তো স্টোর থাকে, তো এখান থেকে ডাটাটা কালেক্ট করে সেখানে ইডিএ বা ডাটা প্রি প্রসেসিং আমি কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করব না, আমার ডাটা অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয়ে আমাকে আসতে হবে। আপনার ডাটা যদি প্রসেস না করা হয়, আমি একটু বলি, এটা হচ্ছে আপনাকে তাহলে ডাটাটা কিভাবে প্রসেস হয়ে আসবে সেই পুরো প্রসেসগুলো কিন্তু আপনার সম্পূর্ণ করতে হবে। তো ফার্স্ট টাইম তো আমি
ডাটা সেটটাকে ডিজাইন করে বানিয়ে দেব, এরপরে আমার ডাটা অটোমেটিকলি সিনক্রোনাইজ হয়ে আমার ড্যাশবোর্ডে দেখাবে। এখন সেটা যদি আমরা করতে যাই তাহলে এটা আরো অনেক বেশি সময় লাগবে। আর যে বিষয়টা বর্তমানে আপনি যেটার কথা বলছেন, এটা একটা কয়েকটি প্রসেস রয়েছে, এর ভিতর থেকে এসে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদমটা আমরা যদি আপনার কোনো একটা অ্যাপে বা ওয়েবসাইটে আমরা ইন্টিগ্রেট করে দেই, তাহলে কিন্তু সেখান থেকে আমরা আউটপুটটা নিয়ে আসতে পারি। তো এটা নিশ্চয়ই একটু লম্বা প্রসেস এবং তার জন্য এই প্রোগ্রামের লেন্থ আরো বড় হওয়া উচিত এবং আরো রিগোরাস হওয়া উচিত। না, কোর্স বড় বা ছোট ডাজ নট ম্যাটার। এখন আমি কমপ্লিটলি একটা জিনিস যদি আমি প্রেজেন্ট না করতে পারি কোম্পানি চেয়ারম্যানের কাছে বা এমডির কাছে, তাহলে তো আমি প্রজেক্ট হিসাবে শু করতে পারবো না, তাই কি না? আচ্ছা আচ্ছা, আমি আর একটু বলি। সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি ডেটাটা কন্টিনিউয়াসলি স্টোরেজে জমা হবে এবং সেটা অটোমেটিকলি আপনাকে আউটপুট দেবে এবং আপনি সেটা আপনার ঊর্ধ্বতনকে উপস্থাপন করবেন, এই তো? আসলে এটা এত সহজ কি এখনো হয়েছে? আমার জানা নেই। কারণ হচ্ছে কি, ডেটার ভিতরে অনেক ধরনের প্রি প্রসেসিং অপশন গুলো থাকে, এগুলো করার জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। সেগুলো একেবারে অটোমেট করার জায়গা কতটুকু ডেভেলপ হয়েছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাই তো ডাটা সায়েন্টিস্টের কাজ হবে। আমরা যখন আমি বলি এখানে ডাটা অটোমেশন চাচ্ছেন আর কি। আচ্ছা ভাই, আমি বলি, আপনার যেটা হচ্ছে আপনি যে ওয়েব অ্যানালাইটিক্সটা দেখছেন, মানে গুগলের, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে গুগলের রিয়েল টাইম ডাটা, ওদের নিজস্ব প্রসেসিং আছে, প্রসেস থেকে আপনি হচ্ছে সরাসরি আপনাকে অ্যানালাইটিক্স করে দেখাচ্ছে। অর্থাৎ এখানে সফটওয়্যার ইন্টিগ্রেশন করা আছে, এভরিথিং ইউজ করা। আপনি যেটা চাচ্ছেন এগুলোতে আলাদাভাবে টুল সফটওয়্যার প্লাগইন ইউজ করে করে তারপরে সবকিছু ম্যানিপুলেট করে দেন আপনাকে আলটিমেটলি আনতে, মানে এটা একটা অটোমেশন। তাহলে আপনার তো কোনো কাজ নাই। আপনি যদি একবার ডাটা সেট তৈরি করেন, এটা মানে স্টোরেজ হচ্ছে, এটা আপনি ওয়েব অ্যানালিটিক্সে পাবেন, ঠিক আছে? এটার আছে আলাদা গুগল এর টুলস আছে, ওই আছে, আপনি এটা দিয়ে করতে পারবেন। আর আপনার যেটা কোয়ারি, এটা মানে কাইন্ড অফ একটু না, আমি বলতে চাচ্ছি একটা চেয়ারম্যান বা এমডি তো কখনো কনসেপ্টে ঝামেলা আছে। আপনি মানে কনসেপ্টে যেটা চাচ্ছেন এটা ওইরকম ভাবে কাজ করে না জিনিসটা। এটা হলে আপনাকে রিয়েল টাইম ডেটা দিয়ে আপনি কাজ করতে চাইলে আপনাকে ওয়েব অ্যানালাইটিক্স ইউজ করতে হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে রেডিমেড মার্কেটে আছে এবং ওটার আমাদের আলাদা কোর্স আছে, ওইটাতে আপনি অ্যাডমিশন নিতে পারেন, তাহলে আপনি ওইটা পারবেন। হ্যাঁ, ওটার সাথে আপনি চাইলে পাওয়ার বি দিয়ে যেখানে আপনি যেটা করতেছেন না, তো তাইলে কি আপনি বলতেছেন যে একজন কোম্পানি ম্যানেজার বা একজন এমডি কি পাইথনের কোড রান এক্সিকিউট করে করে সে চারটা দেখবে? না, এটা তো না। আপনি তাহলে কিভাবে সে দেখবে? ম্যানেজার এমডি কে আপনি তো পাওয়ার বিতে তাকে প্রেজেন্টেশন দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো এক্স্যাক্টলি। তো পাওয়ার বিআই তো আমার ডাটাটাকে সিনক্রোনাইজ করতে হবে, নাকি প্রতিদিন আমি ডাটা পোস্ট করব আর সিনক্রোনাইজ করব? কি করব আপনি? মানে আপনি আমাদের ওই ওয়েব অ্যানালাইটিক্স যেটা আছে ওটাতে সেমিনার আছে সামনে শনিবারে, ওটাতে আপনাকে ইনভাইটেশন পাঠাবো। ডাটা অ্যানালিস্টিক্স, ডাটা সায়েন্স বা অ্যানালিটিক্সে তো এই পার্টগুলো বলে। আচ্ছা, কি বলে, সরি, কি কই গেল? আচ্ছা, আর যদি ভাই কই কথা বলতেছে। আচ্ছা, আর যদি কারো কোনো স্পেসিফিক কোয়েরিজ থাকে, উনি মানে জিনিসটাকে করে ফেলছে, মিলায় কমপ্লিকেট করছে। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইউএসএ তে যে আপনি বললেন বিভিন্ন কোর্স আছে ইউনিভার্সিটিতে, এজন্য তো মনে হয় অবশ্যই আইএলটিএস লাগে, আর আইএলটিএস না থাকলে ইএসএল কোর্স করতে হয়। আপনার কোয়ারিজটা একটু আমি অ্যানসার করে দেই। অনেকের মানে সব একসাথেই আসতেছে, তো এই জন্য হচ্ছে যে আপনার একটু ঝামেলা হচ্ছে। আমরা ওয়ান বাই ওয়ান অ্যানসার করি। যাদের একটু জানা আছে তারা বিভিন্ন ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে, যাদের নতুন যারা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বুঝতে আমি আপনার যে প্রশ্নটা এটা আমি আলাদাভাবে বলতেছি। দেখেন, এক নম্বর হচ্ছে যে আপনার হয়তোবা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস লাগে। এক হচ্ছে আপনার ইউএসএ তে যদি যেতে চান আপনার ভিসা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ভিসার একটা রিজন লাগবে। আপনি একাডেমিক স্টুডেন্ট হিসেবে ইউএসএ তে যেতে যাচ্ছেন, আপনার স্টুডেন্ট ভিসা লাগবে। এই জন্য আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লাগবে। ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়াটা একটা নিয়ম আছে, আপনি আইএলটিএস দিয়ে যাবেন বা আইএলটিএস ছাড়া যাবেন। সেটা হচ্ছে মানে
ইউনিভার্সিটি আপনাকে ঠিক করে দিবে যে আপনি আইএলস দিয়ে যাবেন বা আইএলস ছাড়া যাবেন। এখন আপনাকে যখন এই আইএলস এর এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস হচ্ছে এক এক রকম, 6, 6.5, 7, এটা ডিফারেন্ট কেস। এখন আপনি ডেটা সায়েন্সে যদি যেতে চান, আপনি আমাদের কোর্স ইউএসএ তেও রান হয়, ইউএসএ এর স্টুডেন্টও আছে, এই কোর্সটা তখন হয় যে এটা $3000, ঠিক আছে, যেটা আপনি এখন করতেছেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই এই সেম জিনিসটাই ওখানে যে পাবেন। তো এক্ষেত্রে আপনি একাডেমিক ভাবে আগায় থাকবেন। এবং যদি আপনি ফান্ডিং এর ব্যাপারে আসি, যে আপনি সেন্ট্রাল ফান্ডিং কয়েকভাবে হয়, সেন্ট্রাল ফান্ডিং হয়, প্রফেসরের মাধ্যমে ফান্ডিং হয়, আপনার এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট থাকলে সেটার মাধ্যমে ফান্ডিং হয়। এখন এই ফান্ডিং আপনি এনাবল করার জন্য যদি আপনার ইনডেপথ নলেজ থাকে, আপনার যদি কোনো সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট থাকে, ধরেন আপনি অলিম্পিকে গেছিলেন, অথবা আপনি কোনো ম্যাথ অলিম্পিয়াড হয়, অন্য কোনো এখানে এই ধরনের কোনো কিছুতে আপনি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট আছে, ওটার থ্রুতে বিভিন্ন রকমের স্কলারশিপ আছে, সেগুলোতে অ্যাপ্লাই করে স্কলারশিপ পেতে পারেন। ওটা একটা ডিফারেন্ট কেস। এখন এই কোর্সটা আপনাকে ওখানে হেল্প করবে কিভাবে? এই কোর্সটা ধরেন আপনাকে হেল্প করবে, আপনার যে নলেজটা আছে এটা আপনি একাডেমিকের সাথে 100% অ্যালাইন করে, যার কারণে আপনার ওইখানে 2-3 সেমিস্টারে দেখা যাবে আপনি সারা বছর যেটা গ্র্যাব করতেন সেটা আপনি 6 মাসে জিসটা নিয়ে নিলেন, এবং আপনাকে ওখানে চলাটা সহজ হবে, আপনার স্কোর ভালো আসবে এবং জবের ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবে সাপোর্ট দিবে আপনাকে। এটা হচ্ছে মেইন। আর আইএলটিএস এর ব্যাপারটা হচ্ছে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে। আপনার যদি জিআরই দেওয়া লাগতে পারে, আরো এক্সাম আছে, সেই ক্ষেত্রে ফান্ডিং এর জন্য মানুষ জিআরই দেয়, আইএলস দেয়, তো এইভাবে একটার পর একটা চলে আসে। তো এটা হচ্ছে মূল বিষয়। আর যদি আপনি এই বিষয়ে প্রশ্ন করতে চান, আপনি ফর্মটা ফিল আপ করলে আপনার সাথে আরো 1-to-1 আপনার পার্সোনাল মানে ইয়াটা কি, এইমটা কি, ওই অনুযায়ী কথা বলা যাবে। আমাদের রাত অনেক হয়েছে, আর যদি ইন ডেপথ কারো আলোচনা থাকে সেক্ষেত্রে আমরা ফর্মটা ফিল আপ করবেন, সেক্ষেত্রে 1-to-1 আমরা ডিসকাস করে নিতে পারি, তাহলে সবার কোয়ারির অ্যান্সারটা দিতে কষ্ট হয়ে যাবে। আর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই কালকের সেমিনার নিয়ে কিছু বলতে পারবো, গতকালকেরটা নিয়ে? না, ওটা আপনার সাথে, আপনি তো বলছেন ওটা নিয়ে আমরা আলোচনা করবো, ওটা অন্য সেমিনারটা এখন না। তো এখানে মনে হয় আমাদের কোশ্চেন আনসার শেষ, আমরা সাইন আপ করতে পারি। তো ধন্যবাদ। যাদের ইন ডেপথ ইয়া আছে আপনারা ফর্মটা ফিল আপ করেন কাইন্ডলি, যদি আরো পার্সোনাল কথা বলার ইচ্ছা থাকে। ফর্মটা এখনো অনেকে ফিল আপ করেন নাই, কয়েকজন যারা হাইলি ইন্টারেস্ট করছেন। আরো যদি কারো কোয়ারিজ থাকে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। মানে আপনি কিন্তু ইয়া করেন নাই, ফর্মটা মনে হয় ফিল আপ করেন নাই। আপনি যদি আরো কি বিস্তারিত জানতে চান, সায়দা, জেনি? জি, আরো জানতে চাই। আমি এই যে ফর্মটা ফিল আপ করতেছি। আচ্ছা আচ্ছা, এটা করেন, আমি আপনাকে পুরো A to Z গাইডলাইন দিয়ে দিব। আপনি যদি হায়ার স্টাডি অ্যাম্বিশন থাকে আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন, এবং আমাদের প্রফেসর আছে ওইখানে, প্রফেসর আপনাদেরকে, আপনি যদি এই কোর্সটা করেন সেক্ষেত্রে রিকমেন্ডেশন পাবেন, যেটা আপনাকে টিএসসি জিটিএসসি হেল্প করবে। হ্যাঁ, আরো অনেক ফিচার আছে যেগুলোতে আপনাকে হয়তো সাপোর্ট দিতে পারবো। এই কোর্সটা কি ইউএস এর স্টুডেন্টরা করে? হ্যাঁ, আমাদের ডেটা সায়েন্স করে বললেন। জি, $3000। আচ্ছা, আপনাদের কোর্স ফি তো হিউজ দেখি। না, ওটা হচ্ছে আপনার ইউএসএ থেকে মেইনটেইন হয়, আমাদের হিউজ না। তো আপনাদের, আপনি যখন কোর্সটা করবেন তখন আপনি নিজেই বলবেন। আমরা যদি 5 মাসকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 15,000 কে 3,000 করে পড়ে। সেখানে আপনি 15,000 দিচ্ছেন না। আপনার বাচ্চা টিউশনের, মানে যাদের ছোট বাচ্চা আছে তাদের একটা টিচারের বেতন, আর আপনি এখন যদি চিন্তা করেন যে আপনি একটা ক্যারিয়ার গ্রোথের জন্য ইউনিভার্সিটি শেষের পর্যায়ে এসে একটা কোর্স করতেছেন, আপনি যদি এটাকে ভ্যালু দেন তাহলে অ্যামাউন্ট যেটা নিচ্ছে এটা কিছুই না। এটাকে ওই যে যারা এক ভাই বললো না যে সবাই শিখায়, এটাই হচ্ছে সমস্যা, যে নাম কস্ত একটা পেমেন্ট নিয়ে
এখানে ক্রাউড করে, কারণ সবাই তো জানে না বিষয়টা, ভর্তির পরে যে হয়তোবা সেই আলটিমেট জিনিসটা পাচ্ছে না। তো আমরা তো এখানে টোটাল যে আপনাকে কারিকুলামটা মডিউলটা দেখানো হইলো, একটা সময় শ্রমের বিষয় আছে, অনেক বিষয় ফ্যাক্টর আছে, আমরা এখানে তেমন প্রফিট করি না। আচ্ছা, এটা করার পর কি আপনাদেরকে আরো কোর্স করা লাগে এটার ব্যাপারে দক্ষ হওয়ার জন্য? এই জায়গাটা দক্ষ হওয়ার জন্য আসলে এটা লিমিট নাই, মানে এটা অসীম, আপনি যত এটাকে আগ বাড়ায় নিতে পারেন। হ্যাঁ, আপনি যে এটা কোনো শেষ নাই আসলে। এটা হচ্ছে আপনার মানে আপনার নিজের উপর, আপনি যদি আরো বেশি স্টুডিয়াস হন, আরো বেশি মানে এগ্রেসিভ হন, আরো বেশি চ্যালেঞ্জিং কিছু, এটা তো ডেটা সায়েন্টিস্টের কোনো লিমিটেশন নাই আসলে। মানে এই কোর্সটা হচ্ছে ডেটা, মানে আফটার কোর্স এই সামওয়ান বিকাম ডেটা সায়েন্টিস্ট, মানে তার টাইটেলটা। সো সায়েন্টিস্টের তো কোনো আসলে সীমা পরিসীমা নাই, এখানে আপনি যত পড়াশোনা করবেন আপনার সাবজেক্টিভ ফিল্ডে, আপনি যে কোনো একটা বিষয়ে যদি আপনার কোনো নলেজ থাকে ইন ডেপথ, সেটাকে আপনি যদি ডেটা সায়েন্সের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে মেরিট বলেন, মানে আপনার এক্সপার্টিস বলেন, আপনার অ্যাচিভমেন্ট বলেন, সেটা প্রকাশ পাবে। আপনি যদি এমন কিছু করেন আপনি নোবেলও পেতে পারেন, মানে ব্যাপারগুলো হচ্ছে এইরকম। আর আমরা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে যদি বলি যে আমার শুধু গো টু জবের জন্য কতটুকু, আপনি যে এই কোর্সে যা আছে সেটা আপনার জবের জন্য যথেষ্ট। আসলে এই ব্যাপারটা ডেটা সায়েন্স নিয়ে তো মানে আগে থেকে কোনো মানে অভিজ্ঞতা নাই, এজন্য একটা পুরোপুরি নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয়, এজন্য এই ব্যাপারটা ভাবাচ্ছে অনেক, যে না, আদৌ আপনি কতটুকু আরো সফল হতে কয়েকটা পারবো সেমিনার বা কিছু। করতে নিজে একটু মানে কিছু টিউটোরিয়ালস বানানো ইয়ার দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ডেটা সায়েন্সে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজে যত ভালো আরো এক্সপার্ট হবেন, পাইথনের লাইব্রেরি যেগুলো স্যার দেখালে এগুলোতে যত আপনি আরো ঘাটাঘাটি করবেন, একটা সলিউশন হয়তো বা আরেকজন আপনাকে 1 ঘন্টায় দিবে, আপনি হয়তো 20 মিনিটে পারবেন। আপনি হয়তো নামতে ভয় পাচ্ছেন, কিন্তু আপনি যখন এটাতে দেখা যাবে যে আপনি হয়তো জানেনও না যে আপনার মধ্যে এই প্রতিভাটা রয়ে গেছে, তো তখন হচ্ছে যে আপনি দেখা যাবে যে আপনি ভালো করতেছেন। এইভাবে সময় দিয়ে আপনাকে দেখতে হবে আসলে যে পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। ম্যাথ লাগবে, এটা যদি ম্যাথে যদি আপনার অ্যাংজাইটি থাকে সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে। আচ্ছা, এই ডেটা অ্যানালাইজ কি ডেটা সায়েন্সেরই একটা পার্ট? জি, ডেটা সায়েন্স ধরেন এটা আন্ডার ডেটা সায়েন্স, মানে ডেটা সায়েন্সটা আমব্রেলা। আচ্ছা খায়রুল ভাই, আমি একটু বলি, ওনার একটু জানায়। দেখুন, বিজনেস অ্যানালিস্ট যিনি, তার কাজ, আবার ডাটা সায়েন্টিস্ট যিনি, তার কাজ, আবার ডাটা ইঞ্জিনিয়ার যিনি, তার কাজ, তিনটা জায়গাতেই কিছু কাজ সিমিলার আর কিছু কাজ আলাদা আলাদা। যেমন যিনি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট, তিনি হয়তো মেশিন লার্নিং না জানলেও চলবে, পাওয়ার বিআই এসকিউএল জানলেও তিনি করতে পারবেন। কিন্তু যিনি ডাটা ইঞ্জিনিয়ার, তাকে কিন্তু ডাটা আর্কিটেকচার জানতে হবে, ওই যে ইটিএল প্রসেস জানতে হবে, ডাটাগুলো কিভাবে স্টোরে আসছে, কিভাবে জমা হচ্ছে, কিভাবে এগুলো আবার পরবর্তী ধাপে যাচ্ছে, এই যে ডাটার পুরো প্রসেসটা, এইটা কিন্তু ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। আবার এই ডেটাগুলো নিয়ে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করে প্রেডিক্ট করা বা ভবিষ্যতে ইনসাইট নিয়ে আসা, এগুলো হচ্ছে ডেটা অ্যানালিস্টের কাজ, সরি ডেটা সায়েন্টিস্টের কাজ। তো ডেটা ইঞ্জিনিয়ার যে বিষয়গুলো দেখে, সে আর্কিটেকচার ইত্যাদি ইত্যাদি, তাকে কিন্তু ডেটাবেস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। অ্যানালাইসিসটা কম্পারেটিভলি ইজি, এটা কাইন্ড অফ ব্রাউজিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট এবং বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট, এদের কিছু কাজ একই, তবে অবশ্যই জায়গায় জায়গায় ভিন্নতা আছে, এবং একইভাবে তাদের যে পাওনা মানে স্যালারি বা আউটকাম, সম্মানই যাই বলি, সেটাই কিন্তু অনেক ভিন্নতা আছে। আর আপনি যেটা ভয় পাচ্ছেন, আপনি হচ্ছে কি, আপনি জানি এই ফিল্ডের অপরচুনিটিস দিয়ে খুব মোটিভেটেড, কিন্তু আপনি হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু না, আপনি সামনে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আগান। এটা একেবারেই বেসিক কোর্স, যেটা হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করা হবে বলা যায়, ঠিক আছে? তো এটা অনেক অ্যাডভান্স কোর্স না। তো আপনি এখান থেকে শেখার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি অ্যাডভান্সে গেলে বা আপনি কোন সেক্টরে কাজ করবেন, সেটা গুরুত্বপূর্ণ। আপনি কি ল্যাঙ্গুয়েজ সেক্টরে কাজ করবেন, না হেলথ সেক্টরে কাজ করবেন, না অন্য কোনো সেক্টরে কাজ করবেন? তো এইটার উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গায় কাজ করতে চান। সেই রিলেটেড
আপনাকে ডোমেইন নলেজটা গ্রহণ করতে হবে এবং আপনার এই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর নলেজ আপনি কতদূর নিতে চান সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। তো ঠিক আছে, জাহিদ ভাই কিছু বলতে চান? হাত উঠাইছেন জাহিদুল হক ভাই, তাহলে আমরা ইনশাল্লাহ সাইন অফ করতে পারি। আজকের মতো আমরা Dear sir, are you there? Yes, please. You all are here. Would you like to suggest how can we streamline the process and start our journey as a beginner in the world of data science? As it is being seen that you have showed some projects, showed a project, and from your introduction and the other analysis, it seems that you all have a background on this subject and have adequate efficiency in this matter, as well as you are currently working in this field, as it could be seen. So can you, in short, say what skills could be beneficial for a beginner? মানে কোন কোন জিনিসগুলো একজন বিগিনার মাস্টার করতে পারলে সে এই বিষয়গুলোতে মানে দক্ষ হতে পারবে নিজে থেকে, এই বিষয়ে একটু কিছু ধারণা দিতে পারবেন? যেমন আমরা কি শুধু পাইথন, এআই, মেশিন লার্নিং এই জিনিসগুলো করলে আমরা কি এই ডাটা সায়েন্সে ভালো করতে পারবো? জি ভাই, একটু যদি বলতেন। আচ্ছা, আমি আপনাকে ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা যে মডিউলগুলো সাজিয়েছি আপনি হয়তো দেখেছেন, তো এগুলোর মাধ্যমে আপনাকে আমরা মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স সম্পর্কে একেবারেই ভেরি বেসিক গুলো আপনাকে ইন ডিটেলসে জানাতে চাই। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য নয়, এখানে কিন্তু এমন ভাবে কোর্সটা সাজানো যেন মোটামুটি সবাই সামনে এগুতে পারে। তো অ্যাডভান্সের জন্য আমাদের যেমন অ্যাডভান্স লেভেলটা কিন্তু আমরা রেখেছি। তো আপনি যেটা বলছেন, যেমন বর্তমানে কিন্তু মেশিন লার্নিং এআই মেশিন লার্নিং কিন্তু এআই এর একটা পার্ট, এবং ডেটা সায়েন্স সফলভাবে ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু এআইটা জানতে হবে। ঠিক আছে, তো এখন আপনি এই সেক্টরে কতটা ভালো করবেন, এটা আপনি কতটা ভালোভাবে গ্রাফ করছেন স্কিলগুলো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখা যায় আমরা কেউ যদি একটু জেনেই যদি বলি যে আমি মেশিন লার্নিং জানি, তাইলে এটা কতটুকু আমাদেরকে সামনে এগিয়ে দেবে এটা নিয়ে সন্দেহ আছে। আর যে প্রজেক্টগুলোর কথা আমরা বলেছি, এগুলোর মাধ্যমে আমরা চাই যে একেবারে রিয়েল টাইম, যেমন আমি যে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা দেখিয়েছি এটা কিন্তু একদম হাতে কলমে একটা প্রজেক্ট। তো আপনি এই প্রজেক্টটা যদি আমি শিখতে চাই বা কাউকে শেখাতে চাই বা কারো জানাতে চাই, তাহলে কিন্তু এটার উপরে 5-6টা ক্লাস নিতে পারি। কিন্তু ভেরি বেসিকটা যদি আপনাকে শিখাতে, যেমন ভেক্টরাইজেশন, এটার ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, কোনটা দিয়ে কিভাবে কাজ করে সেটা কিন্তু বারবার ব্যবহার করে আমাকে জানতে হবে। তো এটা আসলে কঠিন যে আপনাকে সামান্য বা বেসিক জ্ঞান নিয়ে আপনি এগুবেন, তারপরে আপনি আপনার পছন্দ বা যে জায়গাটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ সেদিকে আপনি যোগ্যতা অর্জন করবেন এবং এগিয়ে যাবেন। তো এজন্য আপনার এই জার্নিটা শুরু করতে হবে এভাবে। তো এই কারণে আপনার পথে পথে অনেকগুলো যোগ্যতা অর্জন করতে হবে। এই বেসিক একটা জায়গায় বসে থাকলে কিন্তু এটা কতটা অপরচুনিটিজ আপনাকে এনে দেবে এটা কঠিন বলা। তো যাই হোক, আমার পক্ষ থেকে এতটুকুই। জি ভাই। সো ভাই, আমরা বেসিক কি পাইথন বা এআই এই জিনিসগুলো করলে আমরা বেশ অগ্রসর হতে পারবো বলে আশা করতে পারি? বলি আপনাকে, পাইথন প্রোগ্রামিংটা হচ্ছে এআই তে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কথা বুঝছেন? তো পাইথন না জানলে আপনি এআই এর জগতে কতটা এগুতে পারবেন এটা আসলে কঠিন।
কারণ আপনাকে এআই জগতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং জানার জন্য আপনাকে অবশ্যই পাইথন প্রোগ্রামিংটা জানা জরুরি। পাইথন প্রোগ্রামিংটা বাদ রেখে আপনি যদি এআই শিখতে চান তাহলে এটা আসলে এআই হয় না, ঠিক আছে? মানে পরিপূর্ণতা হয় না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে সেক্ষেত্রে আপনার এআইটার ক্ষেত্রে আপনার এই পাইথনটাই বেশি ব্যবহার করা হয়। জি ভাই, এই দুটোর কম্বিনেশন দিয়ে আমরা কি ডাটা সায়েন্সে ভালো করতে পারবো? আমার মনে হয় আপনাকে আরেকটু মানে জাস্ট এআই প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং এর কথা বললেন, পাইথন বা আর যেগুলো রয়েছে, প্লাস আমরা এআই প্লাস আরো কিছু আর কি জিনিস মাস্টার করলে আমরা ডাটা সায়েন্সে ভালো করতে পারি। আমি আপনাকে সংক্ষেপে বলি, প্রফেশনাল লেভেল। হ্যাঁ, আমি আপনাকে সংক্ষেপে বলি, জাস্ট খালি এই বিষয়গুলোই। হ্যাঁ, মানে এই বিষয়টার কনসেপ্ট একটু নতুন তো, মানে এআই তারপর প্রোগ্রামিং আর কি লাগতে পারে। জি বলুন। আচ্ছা, আপনি ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আপনাকে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন আপনি শিখতে পারেন, আর পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনার সামনের এআই যে মেশিন লার্নিং মডেল, ডিপ লার্নিং মডেল, এর পেছনে কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামিংটাই ব্যবহার করা হয়। তো এখন আপনি যদি পাইথন প্রোগ্রামিংটাই ভালো করে না শেখেন তাহলে আপনি এই অ্যালগরিদম গুলো কিভাবে রান করবেন, কিভাবে এই ডিপ লার্নিং মডেল গুলো জানবেন? তো স্বাভাবিকভাবেই আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান তাহলে আপনাকে এই অ্যালগরিদম গুলো বুঝতে হবে, আর অ্যালগরিদম গুলো বোঝার বুঝতে হবে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেই এই অ্যালগরিদম গুলো বিল্ডই করা হয় আপনার পাইথন দিয়ে, প্রোগ্রামিংটা দিয়ে। তো আপনি সেক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ছাড়া আপনি এই জগতে তো আগাতেই পারবেন না। তো স্বাভাবিকভাবেই আপনার এগুলো জানতে হবে। আবার আপনার এসকিউএল বা পাওয়ার বিআই বা মাইক্রোসফট এক্সেল এগুলো আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি এগুলো জানার মাধ্যমে সামনে এগোবেন। তো একটা জায়গায় আসলে বলা যাচ্ছে না যে আপনি এটা জেনেই কিন্তু আগাবেন। তো বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যেতে হলে আপনাকে অনেকগুলো পথ পাড়ি দিতে হবে আস্তে আস্তে, সেভাবেই সাজানো আছে। আপনি আস্তে আস্তে দেখেন, বোঝেন, তারপরে সিদ্ধান্ত নেন, ঠিক আছে? জি ভাই, আপনি বিষয়টাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। মানে জাস্ট আমাদেরকে অ্যালগরিদম গুলো বুঝতে হবে, তার জন্য আমাদের পাইথনটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, প্লাস আমাদের এসকিউএল, পাওয়ার বিআই, এক্সেল এগুলোও হেল্প করবে। জি ভাই, বিষয়টা আপনি আরো সুন্দর করে বুঝিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্নটা থাকলে আমি একটু লিভ নিতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। জি, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। জি, আল্লাহ হাফেজ। স্যার মেবি লিভ নিয়েছেন। এভরিওয়ান, আপনারা কেউ অ্যাক্টিভ আছেন? তাহলে আমরা একটু ডিসকাস করতে পারতাম এই বিষয়টা নিয়ে। এনিওয়ান অ্যাক্টিভ? জি, অ্যাক্টিভ আছি, বলতে পারেন। Waliullah brother, do you have any idea on data science? মেশিন ডাটা সায়েন্স সম্পর্কে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? না, এক্ষেত্রে আমার কোনো ভালো আগ্রহ অভিজ্ঞতা নেই,
ভাষা ভাষা ধারণা আছে, অর্থাৎ যে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো তথ্য বিশ্লেষণ করতে পারি, সংশ্লেষণ করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারি, সেটাই হচ্ছে ডাটা সায়েন্স। এক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির সহায়তা আমাদের গ্রহণ করতে হয়। জি ভাইয়া, সো মানে আমরা যেটা বুঝতে পারছি যে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বিভিন্ন মডেল তৈরি করতে পারি, যেগুলো আমাদেরকে ডাটা অ্যানালাইসিস, ম্যানিপুলেশন, ভিজুয়ালাইজেশন অর ডাটা প্রেডিকশন এই জিনিসগুলোতে হেল্প করতে পারে। তার জন্য সম্ভবত আমরা পাইথন জিনিসটা বেশ স্যারের সাথে কথা যা বলা হলো, তো পাইথনটা মেবি আমাদেরকে বেশ অগ্রসর করতে পারে আর কি এই বিশ্লেষণগুলোর কাজের ক্ষেত্রে। আর এর পাশাপাশি আমাদের এক্সেল, পাওয়ার বিআই কিংবা এসকিউএল এই জিনিসগুলো মেবি আমাদেরকে আরো সহায়তা করতে পারে আর কি। আর জি ভাইয়া, আপনারা মনে হয় শুরু থেকে ছিলেন, তাই না ভাইয়া? আপনারা কি বুঝতে পারলেন? জি ছিলাম। জি ভাইয়া, আপনার কি এআই বা মেশিন লার্নিং বিষয়গুলোর সম্পর্কে ধারণা আছে? আমি পাইথন প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা, প্রাথমিক কিছু কাজ, একদম মানে ফান্ডামেন্টাল, একদম প্রাথমিক মানে পরিচয় আছে। আর সেই সাথে আপনার মানে ডিজিটালি বেশ কিছু কাজ করেছি। জি ভাইয়া, সো মানে আমরা আসলে পাইথনটা মাস্টারি করতে পারলে আশা করা যাচ্ছে আমরা এই যে অ্যানালাইসিস কাজগুলোতে কিংবা বিগ ডাটাবেজের যেই মানে বিষয় অ্যানালাইজ করাগুলো, সেটার ক্ষেত্রে হয়তোবা আমাদের পাইথন মানে এজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা মাস্টারি করলে হয়তোবা আমাদের জন্য বেশ ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা রাখতে পারে বলে আশা করা যায়, তাই না অলিউল্লাহ ভাই? জি, এটা বেশ ভালো কাজ দেবে, কিন্তু বিষয়টা হলো কি এক একজন ব্যক্তির আগ্রহ এক একটা দিকে থাকে। তো সেক্ষেত্রে যার আগ্রহটা যেদিকে ওই দিকে গেলে ভালো হয়। যেমন আপনাদের একটা কোর্স ছিল সম্ভবত ডিজিটাল মার্কেটিং বা আপনার গুগল অ্যানালাইটিক্স। তো ওই ক্ষেত্রে আমার বেশ আগ্রহ ছিল, কারণ ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার কোর্স করা আছে, সেই সাথে গুগল থেকে সার্টিফাইড। তো ওরকম রিলেটেড কাজ হলে আমার চয়েসের সাথে ভালো যায়। ডিজিটাল মার্কেটিং ভাইয়া, বিভিন্ন কন্টেন্ট তৈরি করা কিংবা হচ্ছে এফেক্টিভ ভাবে